আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারটা হচ্ছে কিন্তু নাম হচ্ছে কিন্তু পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টা নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করার ট্রাই করবো। তো তোমরা ভাইয়া প্রত্যেকে ভাইয়ার ক্লাসে জয়েন করো, একটু কষ্ট করে আসো প্রত্যেকে। আমি আজকে কোন চ্যাপ্টারটা করাবো তুমি জানো? কোন চ্যাপ্টারটা তোমাদেরকে করাবো আজকে? পঞ্চম অধ্যায়। কোন অধ্যায় ভাইয়া? পঞ্চম অধ্যায়। ওকে, এখন তুমি এমসিকিউ সিকিউ সবকিছু যদি পারতে চাও তোমার তো ভালো করে শিখতে হবে। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তাহলে তোমরা একটু কষ্ট করে যদি পারো খাতা কলমটা নিয়ে বস। আমি স্টার্ট করি। আজকে একটু পানি পানি বানাই দিই চ্যাপ্টারটা। হ্যাঁ, পানি পানি বানাই দিই। হুম, ঠিক আছে ভাইয়া। টি শার্ট পাও না? টি শার্ট তো আমরা পাঠাচ্ছি ভাইয়া, যারা নিউ ভর্তি হয়েছে বা কিছুদিন হয়েছে আমরা পাঠাচ্ছি, আমরা পাঠাবো অবশ্যই, তোমরা পাবা, প্রত্যেকেই পাবা। তোমরা একজনও বাদ যাবা না, একজনও যাবা না বাদ, সবাই পাবা। হ্যাঁ, আমারও ঘুমে ধরছে বুঝছো। চাটা নিয়ে আসলে ভালো হইতো না? ভাইয়ার জন্য এক কাপ চা বানায় আনলে ভালো হইতো না? তোমরা বলো ভাইয়া একটা মিষ্টি একটা বউ থাকলে আপনার ভালো হইতো না? সুন্দর এখন এক কাপ চা নিয়ে আসতো। কপালেও থাকা লাগে বুঝছো, কপালেও থাকা লাগে। হ্যাঁ, যাই হোক, নিয়ে আস করলাম, আর কি আর করার, কপালে নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ফিজিক্সের পদার্থবিজ্ঞানে আমি তিনটা অধ্যায় কভার করে দিচ্ছি, ইনশাল্লাহ হবে। খেলা জমবে না তোমাদের সাথে, জাস্ট ওয়েট, খেলা আমি জমাবো। ঘুমে ধরছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো, তো ভাইয়া এই যে রসায়নের পঞ্চম অধ্যায়টা তুমি যদি ভালো করে শিখতে চাও তোমার কিছু বেসিক জানতে হবে তোমার বই থেকে। তো সেই বেসিকটা আমি ফার্স্টে তোমাকে শিখাবো। দেখো, প্রথমে ভাইয়া তোমার জানতে হবে কি যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে। তোমরা একটু বইটা খোলো, যাও একটু মেইন বুকে যাও। তোমরা এই যে রসায়ন বইটা একটু বের করো, পঞ্চম অধ্যায়ে তুমি যাও। প্রথমেই তুমি দেখবা ভাইয়া যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে আলোচনা করছে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়া যোজ্যতা ইলেকট্রন কি, এটা কি খায় নাকি মাথায় দেয়? দেখো, এটা খায়ও না, মাথায় দেয় না। তো মাথায় রাখবা কোনো একটা মৌল সামহাউ, যে কোনো একটা মৌল হইতে পারে, কোন একটা মৌলের সর্বশেষ যে শক্তি স্তরটা আছে না, ওই শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে ওইটাই তার যোজ্যতা নির্দেশ করে। আমি বুঝাইতে পারছি? ফর এক্সাম্পল তুমি ভাইয়া চিন্তা করো, আমি যদি সোডিয়ামের কথা বলি ভাইয়া, তুমি একটু ভাবো, বলো তো ভাইয়া সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে প্রথমে আমরা কিন্তু জানি এখানে যে থাকে এটা কি, এটা হচ্ছে কিন্তু ভাইয়া নিউক্লিয়াস। আমরা জানি যে পর্যায় সারণীতে কয়টা মৌল আছে? 118টা। এই 118টা মৌলের প্রত্যেকটা মৌলের মধ্যে কিন্তু একটা নিউক্লিয়াস আছে, রাইট? ওকে, তাহলে প্রথম কক্ষপথে ভাইয়া কয়টা? এটা ধরো কক্ষপথ, প্রথম কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ 2টা বসে, সর্বোচ্চ সর্বোচ্চ 2টা। পরে কক্ষপথে কয়টা ভাইয়া? 8টা, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 না? তাহলে 2, এই 2, 4, এই 6, এই 8, 8 আর 2 কত ভাইয়া? 10। তাহলে বাকি থাকে আমাদের একটা। তো এই যে দেখো পরবর্তী কক্ষপথে ভাইয়া কয়টা বসবে? এই যে দেখো একটা বসবে, এই একটা ইলেকট্রন আমি বসাই দিলাম। তো এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা কত বলো তো? 11। তাহলে দেখো, তাহলে 2 আর 8, 8 আর 2 10, আর 1 কত? 11। 11টা ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ। তাহলে বলো তো ভাইয়া সোডিয়ামের যোজ্যতা কত? এমসিকিউ তো থাকবে, সোডিয়ামের যোজ্যতা কত ভাইয়া? 11 না? আমরা জানি যোজ্যতার কনসেপ্টটা, যে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে কিন্তু তার যোজ্যতা। তাহলে আমি বলতে পারি সোডিয়াম, এই যে সোডিয়াম এর যোজ্যতা কত ভাইয়া? 1। কত ভাইয়া? 1। একটু তুমি মাথায় রাখবা, একটু মাথায় রাখবা। ক্লিয়ার? আমি তোমাকে বুঝিয়ে পারছি যে সোডিয়ামের যোজ্যতা কত? 1 হবে। কত হবে? 1। থ্যাংক ইউ সো মাচ। এবার আসি কিন্তু দেখো, এই গেল সোডিয়াম। তারপর আমি এখন চিন্তা করতে পারি না, তুমি যদি বলো যে ভাইয়া ক্লোরিনের কত, তাইলে ক্লোরিনের কত? দেখো তুমি চিন্তা করো যে প্রথম কক্ষপথে ক্লোরিনের কত পারমাণবিক সংখ্যা? কত? 17। তার মানে
প্রথম কক্ষপথে 2টা, পরে কক্ষপথে ভাইয়া কয়টা? 8টা, তাই না? তাহলে দেখো 2 4 6 এই 8, 8 আর 2 10টা। পরে কক্ষপথে ভাইয়া কয়টা? দেখো পরে কক্ষপথে আমরা কিন্তু জানি কয়টা বসবে ভাই বলো তো? 7টা বসবে। তাহলে দেখো 2, তারপর 4, তারপর এই 6, তারপর এই 7। তাহলে এটা হচ্ছে কিন্তু তোমার ক্লোরিন। ক্লোরিনের কত ভাইয়া? 17। কত? 17। পারমাণবিক সংখ্যা কিন্তু 17। কিন্তু আমি যদি বলি যে ক্লোরিন এর যোজ্যতা কত, তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া বলো তো? আমরা জানি যে যে কোনো একটা মৌল, সেটা যেই মৌলই হোক না কেন, তার সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, তাহলে 2 4 6 7টা আছে। তার মানে ক্লোরিনের যোজ্যতা হচ্ছে কিন্তু 7। এখন এই যে যোজ্যতা, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে তোমার কিন্তু ভাইয়া পরীক্ষাতে আসবে। তোমার সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেবে, তোমার কয় নাম্বারে কিন্তু ভাইয়া দিয়ে দেবে। একটু তুমি মাথায় রাখবা যে এটা মাথায় রাখবা যে কোনো মৌলের, যে কোনো মৌলের, এটা লাগবা যে কোনো মৌলের সংখ্যাটা, যে কোনো মৌলের, একটু লেখো ভাইয়া, একটু লেখো অথবা একটু পড়ো, আমার সাথে পড়ো। তুমি মুখ বুঝে থাকবা না, তুমি আমার ক্লাস দেখতেছো মানে তোমার পড়তে হবে। তাহলে যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তর, এটাকে এই সর্বশেষ শক্তি স্তর বলতে পারো, কক্ষপথ বলতে পারো, শেল তুমি বলতে পারো। এই যে এগুলা কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি। কোন অধ্যায় কিন্তু ভাইয়া শিখাইছি? 3য় অধ্যায় শিখাইছি। 3য় অধ্যায় ইনশাল্লাহ দেখতে পারবা না সামনে। তাহলে যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, যে কয়টি ইলেকট্রন কি থাকে, ইলেকট্রন থাকে, তাকে আমরা কি বলতে পারি? তাকে বলা হয়, তাকে ওই মৌলের যোজ্যতা বলে। ওই মৌলের কি বলে ভাইয়া? যোজ্যতা বলে। ক্লিয়ার? যোজ্যতা বলে। পানি এতটুকু তুমি বুঝছো? যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে, তাকে ওই মৌলের যোজ্যতা বলে। ক্লিয়ার ভাইয়া? তুমি এতটুকু বুঝছো? তাহলে এই গেল আমাদের যোজ্যতার কনসেপ্টটা। ঠিক আছে, এখন আমি যদি বলি ভাইয়া বলো তো ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, তাহলে ম্যাগনেসিয়ামের তুমি ইলেকট্রন বিন্যাস করবা, সর্বশেষ শক্তি স্তরে তুমি দেখবা 2টা আছে। কারণ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 8টা, 8 আর 2 10, পরেরটায় 2টা। তার মানে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হয়েছে কিন্তু তোমার 12। এই গেল কিন্তু আমাদের যোজ্যতা। এরপর আসছে কিন্তু যোজনী। এখন আমরা যোজনী শিখবো, আমরা জাস্ট যোজনীটা কি শিখবো ভাইয়া? এখন আমরা যোজনী জিনিসটা কি? সেম ভাবে ভাইয়া তুমি চিন্তা করো, তুমি নর্মালি গেস করো। দেখো এটা কি? এটা ধরো হচ্ছে কিন্তু আমি সোডিয়ামের কথাই যদি বলি, সাপোজ সোডিয়ামের কথা, প্রথম কক্ষপথে ভাইয়া কয়টা? আমরা জানি প্রথম কক্ষপথে বসে 2টা। ওকে, পরে কক্ষপথে ভাইয়া কয়টা বসবে? পরে কক্ষপথে আমরা জানি যে 8টা বসে। কয়টা বসে? 2, তারপর 4, তারপর এই 6, এই 8, 8 আর 2 কত ভাইয়া? 10। পরে কক্ষপথে আমরা জানি কয়টা বসে? যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া বলো তো? 1। তাহলে পরে কক্ষপথে 1টা বসে। তো এই গেল আমাদের কিন্তু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু 11। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া যোজ্যতা, আমি যদি প্রশ্ন করি যোজ্যতা, সোডিয়ামের যোজ্যতা কত, তুমি আনসার দিবা ভাইয়া 2, মানে সরি 1 দিবা, কারণ ওর বাইরে একটা ইলেকট্রন আছে। কিন্তু আমি যদি প্রশ্নটা করি যে সোডিয়ামের যোজনী কত, তখন তোমার আনসার কি হবে বলো তো? কে বলতে পারবা সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী, দেখো ভাইয়া একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। যোজনী এবং যোজ্যতার ভিতরে একটু হালকা পার্থক্য আছে। পার্থক্যটা আসলে কি? দেখো যে ভাইয়া যোজনীটা চিন্তা করতে হয়। এই যে সোডিয়াম, আমি তোমাদের 4র্থ অধ্যায়ে আলোচনা করছি যে পর্যায় সারণীতে তুমি দেখবা 118টা মৌল আছে, রাইট? 118টা মৌলের গ্রুপ আছে কয়টা? 18টা গ্রুপ। 18 নম্বর গ্রুপে যারা আছে, যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওই যে 18 নম্বর গ্রুপে যারা আছে, ওদের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখবা ওরা দ্বিত্ব বা অষ্টক পূর্ণ করছে। অষ্টক পূর্ণ করা মানে কি? সর্বশেষ শক্তি স্তরে ওর 8টা ইলেকট্রন আছে, রাইট? ওরা কিন্তু সেই অবস্থায় আছে। তো ওই 18 নম্বর গ্রুপ বাদে পর্যায় সারণী বাকি যতগুলা গ্রুপের মৌলগুলা আছে, সবগুলা মৌলই চায় ওই 18 নম্বর গ্রুপের মতো ইলেকট্রন বিন্যাস করতে, অর্থাৎ ওদের বাইরে যেন অষ্টক পূর্ণ করতে পারে অথবা দ্বিত্ব অর্জন করতে পারে। সবারই এটা একটা টার্গেট, এটা একটা টার্গেট। সেম ভাবে দেখো যোজনী, এই যে তুমি চিন্তা করো সোডিয়াম যদি অষ্টক পূর্ণ করতে চায়, ওর এই সামনের বা বাহিরের একটা ইলেকট্রন ও রাখতে পারবে? জীবনে পসিবল না। ও একটা ইলেকট্রন কাউকে না কাউকে ভাইয়া দিয়া দিবে। তাহলে সোডিয়াম যদি কাউকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে কিন্তু এই কক্ষপথটা থাকতেছে না, রাইট? তুমি নর্মালি গেস করো ভাইয়া, সোডিয়াম যদি কাউকে এই এটা আমি একটু অন্যভাবে তোমাকে দেখাচ্ছি। সোডিয়াম ধরো সাপোজ এই যে শক্তি স্তর, ওর বাইরে এই ইলেকট্রনটা যদি কাউকে দিয়ে দেয়, তাহলে কক্ষপথটা থাকবে না। অর্থাৎ তখন কিন্তু সোডিয়ামটা এরকম হয়ে যাবে। অর্থাৎ সোডিয়ামের বাইরে দেখো 2 4 6 8,
তাহলে কিন্তু ওর বাইরায় 8টা ইলেকট্রন হবে। তার মানে কি সোডিয়াম কিন্তু অষ্টক পূর্ণ করতে পারলো। আমি বুঝাতে পারছি যে ভাইয়া এখানে কনসেপ্টটা কি? এখানে কনসেপ্টটা হচ্ছে কিন্তু সোডিয়াম ও যদি অষ্টক পূর্ণ করতে চায়, ও কিন্তু একটা ইলেকট্রন কাউকে না কাউকে দিয়া দিবে। তো একটা ইলেকট্রন দিলে ওর পুরো শক্তি স্তরটাই কিন্তু থাকবে না। তার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর বাইরে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন হলো। কয়টা ইলেকট্রন হলো ভাইয়া? 8টা ইলেকট্রন। তাহলে তুমি চিন্তা করো, সোডিয়াম কিন্তু এইখানে একটা ইলেকট্রন দিয়া তোমার ও কি করছে? অষ্টক পূর্ণ করছে। কি করছে? মানে অষ্টক পূর্ণ করছে। এই কারণে সোডিয়ামের যোজনী হয়েছে কিন্তু 1। ক্লিয়ার? সোডিয়ামের যোজনী কত? 1। তাহলে তুমি এখন প্রশ্ন করবা যে ভাইয়া সোডিয়ামের যোজ্যতাও তো 1। হ্যাঁ, যোজ্যতা যোজনী সেম হইতে পারে না, কিন্তু মাথায় রাখবা ভাইয়া এখানে যে জিনিসটা আসে যে কোন একটা মৌল অষ্টক বা দ্বিত্ব হওয়ার জন্য, সংজ্ঞাটাই এরকম, কোন একটা মৌল অষ্টক বা দ্বিত্ব হওয়ার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে। লেখো যে কোনো মৌল, সংজ্ঞাটা লেখো, যে কোনো মৌল অষ্টক বা দ্বিত্ব হওয়ার জন্য, খুবই ইম্পর্টেন্ট, লেখো দ্বিত্ব হওয়ার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, যে কয়টা ইলেকট্রন, লেখো ভাইয়া তোমরা লেখো, যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, তাকে আমরা কি বলতে পারি? তাকে ওই মৌলের যোজনী বলে। একটু পড়ো ভাইয়া, কারণ এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে, তোমার ক নাম্বারে থাকবে যোজনী কাকে বলে, যোজ্যতা কাকে বলে, আসবে ভাইয়া। তাকে ওই মৌলের কি বলে? ওই মৌলের যোজনী বলে। কি বলে? যোজনী বলে। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি ভাইয়া, তুমি চিন্তা করো, তুমি আশা করছি এতটুকু তুমি বুঝছো। তো এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমি তোমাকে যদি বলি যে ভাইয়া বলো তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তার মানে প্রথম কক্ষপথে 2টা, পরে কক্ষপথে 8টা, 8 আর 2 10। তারপর পরে কক্ষপথে কয়টা হবে? পরে কক্ষপথে হবে কিন্তু 2 4, তারপরে 6, এই যে দেখো 7টা। পরে কক্ষপথে কিন্তু 7টা। কেন? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 17। তাহলে বলো তো ক্লোরিন এর যোজনী কত? কে কে বলতে পারবা? বলো ক্লোরিনের যোজনী কত? কে কে বলতে পারবা? ভাইয়া তুমি চিন্তা করো, ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে বা সর্ববাহিরের যে শক্তি স্তরটা তুমি দেখতে পারতেছো, এই শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে ভাইয়া। কয়টা? 7টা ইলেকট্রন আছে। তাহলে এখন ক্লোরিন যদি অষ্টক পূর্ণ করতে চায়, ও চিন্তা করে যে বেটা আমার তো বাইরায় 7টা ইলেকট্রন আছে, আমি যদি কারো কাছ থেকে একটা ইলেকট্রন পাই না তাহলে তো আমি অষ্টক পূর্ণ করতে পারবো, রাইট? ওর টার্গেট থাকে। ও কিন্তু ওই 7টা ইলেকট্রন কাউকে দিয়ে দিতে পারবে না, এ শক্তি ওর ভিতরে নাই। এখানে দেখো সোডিয়াম যেভাবে একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিছে অনায়াসে, কিন্তু ক্লোরিন কিন্তু 7টা ইলেকট্রন কাউকে দিতে পারবে না। ও বড়জোর পারবে একটা ইলেকট্রন কারো কাছ থেকে গ্রহণ করবে। ওর টার্গেটই থাকবে এইটা যে কারো কাছ থেকে যদি আমি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারি, যে কোনো একটা ইলেকট্রন যদি গ্রহণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখো 2 4 6 7 8 ও কিন্তু অষ্টক পূর্ণ করতে পারবে। তাহলে তুমি আমাদের কিন্তু যোজনীর কনসেপ্টটা ছিল যে কোনো মৌল অষ্টক বা দ্বিত্ব হওয়ার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে, তাহলে ও অষ্টক পূর্ণ করার জন্য ওর ইলেকট্রন লাগবে কয়টা? ও অষ্টক পূরণ করার জন্য ক্লোরিনের লাগবে কয়টা? 1টা। এই কারণে ক্লোরিনের যোজনী হচ্ছে 1। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে যোজনী এবং যোজ্যতা পার্থক্যটা বুঝতে পেরেছো? যোজ্যতা জিনিসটা কি? সর্ববাহিরে যে কয়টা ইলেকট্রন আছে। যেমন আমি যদি বলি ক্লোরিনের যোজ্যতা কত? 7, কিন্তু ক্লোরিনের যোজনী কত? 1। কেন? কারণ ক্লোরিন অষ্টক পূর্ণ করার জন্য ও একটা ইলেকট্রন কারো কাছ থেকে গ্রহণ করবে। তো আমরা কিন্তু এই জিনিসটা জানি, যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে তাকে ওই মৌলের কি বলে ভাইয়া? যোজনী বলে। এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার যোজনী। ক্লিয়ার? তাহলে যোজনী এবং যোজ্যতার ভিতরে ভাইয়া পার্থক্যটা বুঝতে পেরেছো? তুমি আরেকবার পড়ো, কারণ আমরা একটা ছক দেখবো, যে ছকটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া তুমি দেখো যোজ্যতা কি? যে কোনো একটা মৌল তার সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা, তাকে বলা হয় ওই মৌলের যোজ্যতা বলে। আর যোজনী জিনিসটা কি? যে কোনো একটা মৌল অষ্টক বা দ্বিত্ব পূরণ করার জন্য, দ্বিত্ব হওয়ার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, তখন তাকে বলা হয় ওই মৌলের যোজনী বলে। তাকে কি বলা হয় ভাইয়া? ওই মৌলের যোজনী বলে। বুঝছো ভাইয়া? তোমরা বুঝছো? আচ্ছা, এরপর আসি কিন্তু দেখো, খেয়াল করো। এখন তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া যে এই চ্যাপ্টারটা তো অন্যান্য চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে, বা অন্যান্য চ্যাপ্টারের উপর না শিখে এই চ্যাপ্টারটা আসলে শেখা। দেখো আমি তোমাদেরকে কিন্তু শিখাচ্ছি, এটা আপাতত একটু তুমি কন্টিনিউ করো, তুমি এমনিতেই পারবা, কোনো সমস্যা নাই। আমি 3য় 4র্থ অধ্যায় ক্লাস নেব, কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত তুমি দেখো, আমি তোমাকে সামনে দেখাচ্ছি।
এই চ্যাপ্টারটা কেন ধরলাম এটা কারণও আছে, আমি তোমাকে বলবো না। এখন তুমি দেখো বিভিন্ন মৌলের যোজনী, আমি প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। বিভিন্ন মৌলের যোজনী দেখো, হাইড্রোজেনের যোজনী কত? এক। কেন বলো তো? হাইড্রোজেনের বাহিরে একটা ইলেকট্রন আছে। এখন হাইড্রোজেন কিন্তু দ্বিত্ব 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 হইতে পারবে, কারণ একটা ইলেকট্রন কারোর সাথে শেয়ার করবে। হ্যাঁ, তো দ্বিত্ব হইতে পারবে, এই জন্য হাইড্রোজেনের যোজনী এক। ফ্লোরিনের কিন্তু এক, ফ্লোরিনের এক, ক্লোরিনের এক, ব্রোমিনের এক, আয়োডিনের এক, সোডিয়ামের এক, পটাশিয়ামের এক। এগুলো মুখস্থ না, এগুলো তুমি চিন্তা করবা, যে কক্ষপথ চিন্তা করবা, শক্তি স্তরের কথা তুমি ভাববা, তো শক্তি স্তরের কথা ভাবলি অটোমেটিকলি হয়ে যাবে। কার্বনের যোজনী দুইটা, 2 এবং 4, টানা মুখস্থ, 3 স্টার। এগুলো তুমি এমনি এমনি বললে হবে না। কার্বনের যোজনী দুইটা, 2 এবং 4। ম্যাগনেসিয়ামের যোজনী 2, কিভাবে? তুমি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা চিন্তা করো। আমরা কিন্তু জানি ম্যাগনেসিয়ামের হচ্ছে কিন্তু 12, প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় 8টা, 8টার 2 কত? 10টা, পরেরটায় বসবে কিন্তু ভাইয়া তোমার 2টা, এই 2। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 13, তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, 8 কত? 10, বাকি থাকে 3টা, ওই 3টা, এই জন্য কিন্তু ওর যোজনী 3, কারণ ও কিন্তু কাউকে 3টা ইলেকট্রন দিয়া ও কি করতে পারবে? অষ্টপূর্ণ করতে পারবে। আয়রনের যোজনী ভাইয়া 2টা, 2 এবং 3। এখন তোমরা বলো ভাইয়া কোন সময় কোনটা বসবে, এটা আস্তে আস্তে তুমি শিখবা। তাহলে 2 এবং 3, 2 এবং 3 একেবারে মুখস্থ করো যে আয়রনের যোজনী কত ভাইয়া? 2 আর 3, 2 আর 3। কপারের যোজনী কত ভাইয়া? 1 আর 2, 1 আর 2, একেবারে মুখস্থ যে কপারের যোজনী কিন্তু ভাইয়া 2টা, 1 আর 2, 1 আর 2। আয়রনের 2টা, 2 আর 3, 2 আর 3, 2 আর 3। জিঙ্কের যোজনী 2, জিঙ্কের যোজনী কি? 2। এই কয়টা ভাইয়া? এই 4টা তোমার টানা মুখস্থ রাখতে হবে, টানা মুখস্থ ভাইয়া, টানা মুখস্থ রাখতে হবে। ওকে, ক্লাস 10-এর যারা শিক্ষার্থী আছে তোমাদের জন্য আজকে ক্লাসটা ভেরি 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 ইম্পর্টেন্ট, বিকজ তোমরা আগের চ্যাপ্টারগুলো মোটামুটি একটা আইডিয়া তোমার আছে। 9-এর যারা শিক্ষার্থী আছো ভাইয়া, তোমার কিন্তু 3য় অধ্যায় 4র্থ অধ্যায় ভালো করে শিখে তারপর কিন্তু এই চ্যাপ্টারটা তোমার ধরতে হবে, নাইলে তুমি কিন্তু ভাইয়া বুঝবা না। আমার কথা বুঝতে পেরেছো? তো আমি কিন্তু খুব শীঘ্রই ক্লাস নিয়ে আসতেছি। তো দেখো ভাইয়া, তাহলে কার্বনের যোজনী কত? 2 আর 4, 2 আর 4, 2 আর 4, মুখস্থ করো, 2 আর 4, 2 আর 4, 2 আর 4, 2 আর 4, 2 আর 4। আয়রনের যোজনী কত? 2 আর 3, 2 আর 3, 2 আর 3, 2 আর 3, 2 আর 3। কপারের যোজনী 1 আর 2, 1 আর 2, 1 আর 2। জিঙ্কের হয়েছে কিন্তু ভাইয়া 2। ডান, এই গেল আমাদের কিন্তু যোজনী। যৌগমূলক এবং তাদের যোজনী আমরা কিন্তু এখন এটা সম্পর্কে জানবো। তুমি এটা যদি জানতে চাও, তুমি এইটার দিকে তাকাও, তোমার বইটার দিকে ভাইয়া তাকাও, বইটা খোলো, তুমি দেখবা তোমার বইয়ের ভিতরে কিছু যৌগমূলকের নাম আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আমি এটা 3 স্টার দিব, বিকজ আমরা যখন এমসিকিউ সলভ করব তখন ভাইয়া তুমি দেখতে পারবা যে দেখো যৌগমূলক কি কি যৌগমূলক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। যদি ভাইয়া তোমার পক্ষে সম্ভব হয় তুমি এই কষ্ট করে 11টা যৌগমূলকের নাম একটু মুখস্থ রাখবা, যদি সম্ভব হয়, যদি ভাইয়া পসিবল হয়। আমি অনুরোধ করবো ভাইয়া তোমাদের কাছে, কেন এটা শুধুমাত্র যে এসএসসি তে লাগবে 9 10-এ লাগবে এরকমটা না ভাইয়া, তোমার প্রত্যেকটা স্টেপে লাগবে। তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা তখনও কিন্তু ভাই তোমার লাগবে, আগে থেকে শিখে নাও। দেখো অ্যামোনিয়াম, 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 অ্যামোনিয়াম সংকেত কি? NH4+, 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 পড়ো, NH4+, 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 NH4+। এই আমার সাথে পড়ো, মনে মনে পড়ো, অ্যামোনিয়াম NH4+, 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 অ্যামোনিয়াম NH4+, NH4+, NH4+। কার্বনেট, কার্বনেট মানে কি? CO3 2 মাইনাস, 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 CO3 2 মাইনাস। ওকে ফাইন। হাইড্রোজেন কার্বনেট HCO3 মাইনাস, 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 HCO3 মাইনাস। এই হাইড্রোকার্বনেট, দেখো হাইড্রোজেন আছে আবার কার্বনেট আছে। সালফেট SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস, 2 মাইনাস। হাইড্রোজেন সালফেট HSO4 মাইনাস, HSO4 মাইনাস, HSO4 মাইনাস। তারপর সালফাইট, দেখবা এমসিকিউ তে পুরো একটা টাইপ আছে, পুরো একটা টাইপ আছে। এই যে যোজনী একটা টাইপ আছে, তারপর যোজ্যতা একটা টাইপ আছে, এই যৌগমূলক আরেকটা টাইপ আছে। আমি স্পষ্ট তোমরা দেখতে পারবা, জাস্ট ওয়েট। হাইড্রোজেন সালফেট HHO4 মাইনাস, HHO4 মাইনাস। সালফাইট SO3 2 মাইনাস, SO3 2 মাইনাস, SO3 2 মাইনাস, সালফাইট। আর একটা এরপর নাইট্রেট আর নাইট্রাইট। নাইট্রেটের ক্ষেত্রে NO3 মাইনাস, নাইট্রাইটের ক্ষেত্রে NO2 মাইনাস। তো নাইট্রেট, ট্রেট যখন হবে ট্রেট তখন কিন্তু 3 হবে, ট্রেটের ক্ষেত্রে হয় 3 আর ট্রাইটের ক্ষেত্রে হয় কিন্তু 2, মানে NO2 মাইনাস। ওকে, তারপর সালফেট, তো সালফেট, সালফেটের ক্ষেত্রে তোমার কি হবে? PO4 3 মাইনাস, PO4 হবে। আবার হাইড্রোক্সাইড OH মাইনাস, OH মাইনাস মানে হাইড্রোক্সাইড। আর ফসফোনিয়াম মানে FeHO4+, FeHO4+। এখন আসি আমি পয়েন্টে, দেখো এই যে দেখো যদি প্লাস মাইনাস দেওয়া থাকে এটাকে বলা হয় আদান বা চার্জ। পদার্থ বিজ্ঞানে তোমাদের স্থির বিদ্যুৎ পড়াবো না, দেখবা না যে চার্জের যে কনসেপ্ট আছে স্থির বিদ্যুৎ চল বিদ্যুতে, তো এটাকে বলা হয় কিন্তু চার্জ। এই প্লাসের সাথে কিছু নাই, মনে মনে ধরতে হবে একটা এক আছে, এক আছে। মাইনাস এই যে 2 মাইনাস মানে -2,
মাইনাস কিছু না মানে মাইনাস ওয়ান, টু মাইনাস মানে মাইনাস টু, মাইনাস কিছু না মানে মাইনাস ওয়ান, টু মাইনাস মানে মাইনাস টু, মাইনাস কিছু না মানে ওয়ান। এগুলোকে বলতে পারি আমরা আদান। আদানের চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া যোজনী। যোজনীর ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার কোনো চার্জ নাই, মানে প্লাস মাইনাস নেই। দেখো অ্যামোনিয়াম এভাবে আসবে তোমাদের এমসিকিউতে, অ্যামোনিয়ামের যোজনী কত? NH4 প্লাস না ভাইয়া, কিছু না মানে ওয়ান, অ্যামোনিয়ামের যোজনী ওয়ান, অ্যামোনিয়ামের যোজনী ওয়ান, অ্যামোনিয়ামের যোজনী ওয়ান। কার্বনেট হচ্ছে CO3 2 মাইনাস মানে টু, কার্বনেটের যোজনী টু, কার্বনেটের যোজনী টু। হাইড্রোজেন কার্বনেট মানে HCO3 মাইনাস, এখানে শুধু ওয়ান। হাইড্রোজেন কার্বনেট মানে কি ওয়ান ওয়ান ওয়ান। তারপর দেখো সালফেটের SO4 2 মাইনাস মানে টু, সালফেটের যোজনী কত? টু। হাইড্রোজেন সালফেট মানে কি কিছু না মানে ওয়ান ওয়ান। তো এই জিনিসটা একটু ভাই তোমার মাথায় রাখতে হবে, এগুলা খুবই 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 ইম্পর্টেন্ট। তো ভাইয়া এখন আমরা কিন্তু এই রসায়নের পঞ্চম অধ্যায়ের এমসিকিউ গুলা কিন্তু কভার করবো। দেখো তোমরা একটু খেয়াল করো, এমসিকিউ গুলা কিন্তু আমি তোমাদের জন্য দেখো কতগুলা টাইপ ভাগ করছি, আমরা সবগুলা কভার করবো। এবং তুমি এগুলা আমার সাথে একটু শিখো। অল ওভার বলতে গেলে 12টা টাইপ আছে, 12টা টাইপের এমসিকিউ আমাদের করতে হবে। তুমি দেখবা তুমি এই 12টা টাইপের এমসিকিউ করতে পারলে এর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে একটাও ভাইয়া আসবে না। এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে ভাইয়া বলতে পারি, চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ। ওকে ভাইয়া দেখো টাইপ নাম্বার 1 তুমি প্রশ্ন করবা যে ভাইয়া টাইপ নাম্বার 1 কোনটা। দেখো তোমরা যদি রসায়ন বইটা খোলো তাহলে পঞ্চম অধ্যায় যদি যাও শুরুর দিকে, তোমাদের আমি কিন্তু শিখাইছি যে যোজনী এবং যোজ্যতা কি। যোজ্যতা জিনিসটা কি ছিল একটু তুমি মনে করে দেখো, যে কোনো একটা মৌল সাপোজ এই মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কজ্ঞ ইলেকট্রন থাকে ওইটাই তার যোজ্যতা, মনে আছে রাইট? তাহলে তুমি চিন্তা করো, বলছে কি এটা কিন্তু রাজশাহী বোর্ডে আসছে, হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা কত। আমরা যোজ্যতার কনসেপ্ট জানি ভাইয়া, যে কোনো একটা মৌলর তুমি ইলেকট্রন গোল্লা 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 ইলেকট্রন বিন্যাস করতে হবে, যেহেতু এটা পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় কিন্তু মেইনলি গোল্লা গোল্লা করে ইলেকট্রন বিন্যাস করতে হয়, তাই না? তা ওর সর্ববাহিরে যে কয়টা ইলেকট্রন আছে কিন্তু প্রশ্ন করছে হ্যালোজেন। তোমরা কিন্তু জানো, আমি তোমাদের একটু দেখাই, দেখো ভাইয়া এটা কিন্তু পর্যায় সারণী। পর্যায় সারণী হ্যালোজেন গ্রুপ কোনটাকে বলে? 17 নম্বর গ্রুপে ভাইয়া যারা আছে, দেখো 17 নম্বর গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে যারা আছে এদেরকে আমরা বলতে পারি ভাইয়া হ্যালোজেন গ্রুপ। এখন হ্যালোজেন গ্রুপের মৌলগুলা যেমন ফ্লোরিন বা ক্লোরিন তুমি চিন্তা করো, তো আমাদের বলছে হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা কত। সামহাও তুমি ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করো, তুমি একটু একটু নিজে নিজে ভাবো, আমি তোমাদের এগুলো ভাইয়া করাইছি যে প্রথম কক্ষপথে 2টা, পরেরটায় বসবে কিন্তু ভাইয়া 8টা, তাই না? তারপরেরটা বসবে কত ভাইয়া? তারপরেরটা বসবে কিন্তু 7টা, কারণ ক্লোরিনে কত 17। তাহলে দেখো তুমি একটু খেয়াল করো, আমার হয়তো বা বাঁকা হইতে পারে, বাট একটু আমি তোমাকে দেখাচ্ছি যে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা আমরা জানি কত ভাইয়া 2 4 6 এই 8, 8 আর 2 কত ভাইয়া 10, পরেরটা বসবে কিন্তু 7টা, 2 4 তারপর 6 এই 7, এটা হচ্ছে তোমার ক্লোরিন, ক্লোরিনে কত 17। দেখো তাহলে ওর বাইরে কয়টা আছে, ওর বাইরে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। তার মানে ক্লোরিনের যোজ্যতা কিন্তু 7, কারণ সর্ব বাইরে যে কয়টা ইলেকট্রন আছে তা এই ক্লোরিন কিন্তু হ্যালোজেন গ্রুপের ভিতরে পড়ছে। তুমি প্রত্যেকটা নিয়ে কিন্তু করতে পারো, তুমি ফ্লোরিনকে নিয়ে কাজ করতে পারো, ব্রোমিনকে, আয়োডিনকে, তুমি ইলেকট্রন বিন্যাস করলে দেখবা ওর বাইরে 7টা ইলেকট্রন আছে। তার মানে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 7। যদি আমাদের কাছে এখানে প্রশ্ন করতো যে ক্লোরিনের বা হ্যালোজেন গ্রুপের বা এরকম যদি বলতো যে বিশেষ করে ক্লোরিনের যোজনী কত, তাহলে যোজনী কিন্তু হয়তো ভাইয়া 1, কারণ যোজনীর কনসেপ্টটা কি ছিল যে কোনো একটা মৌল তার সে যদি অষ্টক বা দ্বিত্ব হইতে চায়, তার যে কয়টা ইলেকট্রন দরকার বা যে কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করবে তাকে ওই মৌলের যোজনী বলে, রাইট? তাহলে এখানে কিন্তু 7টা, ওর আর একটা হইলেই কিন্তু ও অষ্টক কিন্তু পূরণ করতে পারতো। আমি আশা করছি আমার শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো জ্যাননের যোজ্যতা শক্তিস্তর ইলেকট্রন সংখ্যা কয়টি? তুমি বলো ভাইয়া এগুলো তো অনেক কঠিন। না ভাইয়া, তোমার বুঝতে হবে জ্যানন দ্বারা কি বোঝায়। এইটা সিম্পলি আমি চতুর্থ অধ্যায়ে তোমাদের শিখাইছি। দেখো এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, এই যে দেখো র্যাডন, তারপর হচ্ছে ওগানিসন, এই যে এরা হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল। আর 18 নম্বর গ্রুপের মৌল পর্যায় সারণীতে আমি তোমাদের বলছি বেসিক ক্লাসে যে ভাইয়া পর্যায় সারণীতে তুমি মাথায় রাখবা, এই যে দেখো এই যে এই এতগুলা মৌল, এই যে এরা এদের টার্গেটই থাকে এই 18 নম্বর গ্রুপের মতো যে শক্তি অর্জন করতে। কারণ 18 নম্বর গ্রুপের ভিতরে হিলিয়াম বাদে বাকি সবগুলার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। এই জন্য তোমার এই অধ্যায় কিন্তু দেখবা অষ্টক এবং দ্বিত্ব এর নিয়ম আছে, মানে প্রত্যেকটা মৌলই চায় যে সর্ববাহিরে অষ্টক পূর্ণ করতে, না হয় এই হিলিয়ামের মতো দ্বিত্ব হইতে, এই জিনিসটা কিন্তু চায়। আমি বুঝাইতে পারছি তো? তাহলে তুমি চিন্তা করো ওর বাইরে এমনিতে 8টা আছে, ওর বাইরে এই যে জেনন, এই জেননের কথা বলছে ওর বাইরে 8টা আছে, ক্রিপ্টনের কথা বললে 8টা, আর্গনের কথা বললে 8টা, নিয়নের কথা বললে 8টা, র্যাডনের কথা বললে 8টা, ওগানিসনের কথা বললে 8টা।
তুমি তো এগুলো জানো, কিন্তু একমাত্র হিলিয়ামের বাইরে ভাইয়া দুইটা ইলেকট্রন আছে। দুইটা ইলেকট্রন মানে এই জন্য হয়েছে কিন্তু তোমার কি দ্বিত্ব। তাহলে আমাদের যেটা বলছে জানো, আমরা ধরে দেখি বুঝতে পারতেছি এটা 18 নম্বর গ্রুপের মৌল, আর 18 নম্বর গ্রুপের মৌলের বাইরে কিন্তু 8টা করে ইলেকট্রন আছে, তার মানে এটা হবে কিন্তু 8। কারণ সর্ববাহিরে যে কয়টা ইলেকট্রন থাকে ওইটাই তার কি, ওইটাই তার যোজ্যতা, ওইটাই তার কি যোজ্যতা, এই জন্য এটা হবে কিন্তু 8। আমি আশা করছি বুঝছো। অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া? আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার মানে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কয়টা 4 5 এই যে 6, তারপর এই 7 এই 8। এই যে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, আমি ইলেকট্রন বিন্যাস করলাম, তাহলে সর্ববাহিরে দেখো 2 4 6টা আছে, তার মানে আমাদের আনসার হচ্ছে কিন্তু 6। সিলেট বোর্ডে আসছে পরেরটা, কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে? তার মানে আমরা টাইপ নাম্বার 2 তে চলে আসছি। তাহলে টাইপ নাম্বার 2, তুমি প্রশ্ন করতে পারো যে টাইপ নাম্বার 2টা কি? যোজনী। টাইপ নাম্বার 2টা কোন ক্যাটাগরির? যোজনী। আর এই যে টাইপ নাম্বার 1 কি ছিল? যোজ্যতা। যোজ্যতা দুইটার ভিতরে কিন্তু ভাইয়া ভালো ধরনের পার্থক্য আছে, এটা আমি তোমাদের আগেই শিখাইছি। তো দেখো কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে? তুমি যদি সিম্পলি তোমার বইটা একটু দেখো ভালো করে, ভাই আমি তোমাকে একটু দেখাচ্ছি, খেয়াল করো। এই যে এই জিনিসগুলো আমি তোমাকে শিখাইছি, মনে রাখবা। এই যে কার্বনের 2টা যোজনী আছে, 2ও হয় 4ও হয়, একেবারে 3 স্টার। কার্বনের ভাইয়া 2টা যোজনী, আয়রনের 2টা যোজনী, 2ও হয় 3ও হয়, একেবারে 3 স্টার 3 স্টার। কপারের 2টা যোজনী আছে, 1 আর 2 3 স্টার 3 স্টার। তারপর এইগুলো মাথায় রাখতে হবে। জিঙ্কের কত? 2, একেবারে 3 স্টার। এগুলো তুমি ভাইয়া কোনোভাবে তুমি কিন্তু বাদ দিতে পারবা না, কোনোভাবে ভাইয়া তুমি বাদ দিতে পারবা না। আমি আরো কিছু শিখাই তোমাকে, দেখো। তাহলে কার্বন শিখাইলাম, আয়রন শিখাইলাম, কপার শিখাইলাম। আমাদের আর 2টা জিনিস জানতে হবে ভাইয়া, ফসফরাসের কিন্তু 3 ও 5, 3 ও 5। ফসফরাসের যোজনী কিন্তু 3ও হয় আবার 5ও হয়। একটু মুখস্থ করো, 3ও হয় আবার 5ও হয়, 3ও হয় আবার কি হয় ভাইয়া? 5ও হয়, 3ও হয় এবং 5ও হয়। ওকে, আবার আর একটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, সালফারের 2 হয় 4 হয়, মানে সালফারের যে যোজনী 2 4 6, সালফারের যোজনী কিন্তু এই 3টা হয়। একেবারে 3 স্টার দিলাম। এই কয়টা তোমার মুখস্থ করতে হবে ভাইয়া, মুখস্থ করতে হবে। 3টা আর এখানে একটা 4টা 5 6টা তোমার টানা মুখস্থ করতে হবে, করো। ফসফরাসের কিন্তু যোজনী 2টা, 3ও হয় 5ও হয়, 3 5 3 5 3 5 3 5। সালফারের 2 4 6 2 4 6 2 4 6 2 4 6। এগুলো দেখাবো না ছেলে, জাস্ট ওয়েট, তুমি দেখতে পারবা না যেগুলো কিভাবে কাজ করে। আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো আমাদের দেখো ভাইয়া, আমাদের এখানে কি প্রশ্ন করছে, আমাদের যে জিনিসটা প্রশ্ন করছে যে কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে? অক্সিজেনের কত ভাইয়া যোজনী? কত অক্সিজেনের? কত 2। আচ্ছা, তারপর দেখো সোডিয়াম, ফসফরাস। এই যে দেখো ভাইয়া ফসফরাস, কারণ ফসফরাসের কি হয় বলো তো ভাইয়া, তুমি বলো। হ্যাঁ, এটা বলো ফসফরাস। কারণ কি আমরা কিন্তু জানি ফসফরাসের যোজনী কিন্তু 2টা, একটা হচ্ছে কি 3ও হয় আবার ও কিন্তু 5ও হয়, এজন্য একাধিক যোজনী প্রদর্শন করে। কোন মৌল দুটির যোজনী সেম হবে? একই হবে। যেমন আমি এখানে বলছে ক্যালসিয়াম আর জিঙ্ক। ক্যালসিয়ামের কথা যদি চিন্তা করো, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে তোমার দেখতে হবে। ক্যালসিয়ামের 20 না, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা আমি একটু ফাস্ট লিখতেছি, হ্যাঁ 4 6 এই 8, 8 আর 2 10, পরেরটা কয়টা ভাইয়া? 8টা 2 4 6 এই 8, 18টা, বাকি থাকে 2টা, এই যে 2টা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম, দ্যাট মিনস 20। ওর বাইরে কিন্তু 2টা আছে, তার মানে ক্যালসিয়াম যদি অষ্টক পূর্ণ করতে চায় এই 2টা ইলেকট্রন কাউকে না কাউকে দিয়ে দিবে, রাইট? ওকে, এই জন্য কিন্তু ক্যালসিয়ামের যোজনী 2। অপরদিকে তুমি জিঙ্কের এইমাত্র যোজনী পড়ছো ভাইয়া 2, তার ক্যালসিয়ামের যোজনই কিন্তু তোমার 2। তাহলে এই 2টা কিন্তু সেম। আমাদের আনসার কিন্তু ভাইয়া ক নাম্বার। এটা একেবারে মাথায় রাখো যে ভাইয়া জিঙ্কের যোজনী কিন্তু 2। ডান। পরেরটা দেখো, নিচের কোনটির যোজনী 2? এই যে ক্যালসিয়ামের যোজনী 2, কারণ ওর বাইরে 2টা আছে, 2টা ইলেকট্রন কি করে দেবে? ছাইড়ে দেবে। কোন মৌলটির যোজনী 0? কোনটার যোজনী 0? যোজনী জিনিসটা আসলে কি অষ্টক পূর্ণ করার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে। তার মানে তোমার মনে একটা প্রশ্ন জাগে না যে ভাইয়া তাহলে পর্যায়সারণীর এই 18 নম্বর গ্রুপে যারা আছে ওদের যোজনী আছে, ওরা কাউকে ইলেকট্রন দেবেও না, কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করবে না। আমি তোমাকে বেসিকে শিখেছি, কাউকে ইলেকট্রন দেবেও না, গ্রহণ করবে না। তার মানে ওদের যোজনী আলটিমেটলি জিরো। ওরা যে হোক না কেন। তাহলে তুমি চিন্তা করো এখানে কি আছে, ভাইয়া? এখানে কি আছে? যেমন সোডিয়াম, নিকেল, পটাশিয়াম, ক্রিপ্টন। এটা কিন্তু তোমার ক্রিপ্টন হবে, কারণ ক্রিপ্টন কিন্তু 18 নম্বর গ্রুপের ভিতরে কিন্তু ভাইয়া পড়ছে। ক্লিয়ার? ওকে, এই যে 18 নম্বর গ্রুপ ওদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। তো নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কিন্তু ভাইয়া 0 0 0 0। ডান। পরটা কোন মৌলটির যোজনী কিন্তু 0 ভাইয়া? ওই যে নিয়ন আছে, নিয়ন 18 নম্বর গ্রুপের ভিতরে কিন্তু বসছে, 18 নম্বর গ্রুপের ভিতরে বসছে। অর্থাৎ তোমার টার্গেট থাকবে যে 18 নম্বর গ্রুপের ভিতরে
যে পড়ছে ওরাই কিন্তু ওদের যোজনী কিন্তু ভাইয়া জিরো। নিচের কোন মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে থাকে, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া আয়রন। আয়রনের তুমি দেখবা মাঝে মধ্যে 2ও হয় আবার 3ও হয়। আবার তুমি দেখবা ফসফরাসের ক্ষেত্রে মাঝে মধ্যে 3ও হয় যোজনী, আবার 5ও হয়। এখন তোমাদের ভিতরে যে বলতে পারো যে ভাইয়া পরিবর্তনশীল যোজনী কোনটা বা পরিবর্তনশীল যোজনী কাকে বলে, এইখানে আমাদের কিছু থিওরি আছে যেগুলো আমাদের কিন্তু জানতে হবে। আমি এখনই তোমাদেরকে শিখাই দিই, তাহলে তুমি একেবারে ক্লিয়ারলি ভাইয়া এই জিনিসগুলো কিন্তু শিখতে পারবা। তুমি জাস্ট ভাইয়ের কাছ থেকে একটু দেখো, আমি তোমাকে দেখাই। প্রথমে তোমার জানতে হবে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল, এটা তোমাদের আসলে বেসিকে ওরকম ভালো করে এক্সপ্লেন করা নাই। পরিবর্তনশীল যোজনী, সুপ্ত যোজনী, হ্যাঁ এই জিনিসগুলো আসলে তোমার ভালো করে জানতে হবে, এখান থেকে এমসিকিউ আসে। আচ্ছা তুমি দেখো, একটু দেখো, তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। পরিবর্তনশীল যোজনী কাদেরকে বলা হয়? যে সকল মৌলগুলা একাধিক যোজনী ভাইয়া প্রদর্শন করে। হ্যাঁ, যেমন আয়রন মাঝে মধ্যে 2ও হয় 3ও হয়, ফসফরাস মাঝে মধ্যে 3ও হয় 5ও হয়, রাইট? তো এইটাই তো, যে সকল যৌগ মানে যে সকল মৌলগুলো ভাইয়া কি করে বলো তো? যে সকল মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করে, একাধিক যোজনী কি করে থাকে? একাধিক যোজনী প্রদর্শন করে, তাকে আমরা কি বলতে পারি ভাইয়া বলো তো? তাকে আমরা কিন্তু পরিবর্তনশীল যোজনী বলতে পারি। তাহলে দেখো, যে সকল মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করে থাকে তাকে আমরা বলতে পারি পরিবর্তনশীল যোজনী। একটু পড়ো, যে সকল মৌলগুলা বা কিছু কিছু যৌগের একাধিক যোজনী থাকে তাকে আমরা পরিবর্তনশীল যোজনী কিন্তু বলতে পারি। ওকে, এখন আসি, এখন তোমার বলতে পারো যে ভাইয়া সক্রিয় যোজনী কি? এখনই আমরা শিখে ফেলি। মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া সক্রিয় যোজনী। তুমি দেখো, সক্রিয় যোজনী এখনই আমরা শিখে ফেলি, আমাদের জন্য ভালো হবে। সক্রিয় যোজনী মানে কি? যে সকল মৌলগুলা অষ্টক বা দ্বিত্ব হওয়ার জন্য যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে, হ্যাঁ ওই যে যোজনীর মতো। তো যৌগ গঠন করার সময় যে কয়টা মাথায় রাখবা, যে যৌগ গঠন করার সময় মৌলগুলো যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি? এটাকে আমরা বলতে পারি সক্রিয় যোজনী। একটু পড়ো, যৌগ গঠন করার সময় যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে এটাকে আমরা বলতে পারি কি? সক্রিয় যোজনী। ওকে, এরপর আসছে কিন্তু তুমি বলবো সর্বোচ্চ যোজনী কোনটি? সর্বোচ্চ যোজনী এটা আবার কি? আমি তোমাকে শিখাচ্ছি সর্বোচ্চ যোজনী। যেমন আমি যদি বলি ফর এক্সাম্পল, আয়রনের হয়েছে কিন্তু কত? আয়রনের কিন্তু 2ও আছে যোজনী, 3ও আছে। তাহলে সর্বোচ্চ যোজনী হয়েছে কিন্তু সবচেয়ে বড় যে যোজনী, হ্যাঁ। যেমন ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, যেমন আয়রনের কিন্তু 2ও আছে 3ও আছে, এর ভিতরে বড় কেটা? 3। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ যোজনী। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, যে সুপ্ত যোজনীর একটা সূত্র আছে, এটা টানা মুখস্থ করো ভাইয়া। সুপ্ত যোজনী সেটা হচ্ছে কি? তুমি যদি ভাইয়া যে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনীটা বিয়োগ করো, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি বিয়োগ করো, হ্যাঁ তুমি যদি বিয়োগ করো তাহলে কিন্তু তুমি সুপ্ত যোজনী পাবা। এটা একেবারে ভাইয়া তুমি মাথায় গেঁথে রাখো, ঠিক আছে? মাথায় গেঁথে রাখো। বলছে কি? সুপ্ত যোজনী মানে কি? সর্বোচ্চ যোজনী থেকে তুমি সক্রিয় যোজনীটা যদি বিয়োগ করো তখন তাকে বলা হয় সুপ্ত যোজনী। সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী তুমি বিয়োগ করবা, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী তুমি বিয়োগ করবা। যেমন আমি ফর এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য আমি এক্সাম্পল টানতেছি, যেমন আয়রন ডাইক্লোরাইড যৌগে ফর এক্সাম্পল আমি তোমাকে বললাম যে আয়রন Cl2 এই যৌগে, হ্যাঁ এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? বললাম আমি আয়রনের সুপ্ত যোজনী কত? সাপোজ আমি তোমাকে বললাম। আবার সেম আর একটা কোশ্চেন করলাম আয়রন ট্রাইক্লোরাইড যৌগে, এখানে 2 মানে কিন্তু ডাই। যেমন আমি জৈব যৌগ তোমাদেরকে শিখাইছি না, 1 দ্বারা কি বোঝায়? মনো, বা সামনে শিখাবো মনো। 2 দ্বারা বোঝায় কিন্তু ভাইয়া ডাই, 3 দ্বারা বোঝায় ভাইয়া ট্রাই। এগুলো তোমরা জানো ইনশাল্লাহ, যারা ক্লাস দেখছো বা ক্লাস আমি সামনে তো নিব, তখন তোমরা দেখতে পারবা যে ভাইয়া যখন 2টা থাকবে ভাইয়া, 2 মানে কি? ডাই, তার মানে আয়রন ডাইক্লোরাইড তুমি এটাকে বলতে পারো। যখন 3 থাকবে তার মানে এটাকে বলা হয় ট্রাই, তার মানে আয়রন ট্রাইক্লোরাইড তুমি বলতে পারো। তো এই যৌগে আমি বললাম তাহলে আয়রন এর
সুপ্ত যোজনী কত, আমি প্রশ্ন করলাম যে সুপ্ত যোজনী ভাইয়া কত, সামহাও আমি প্রশ্ন করতে পারি না? এখন তুমি সিম্পলি চিন্তা করো, সুপ্ত যোজনীর যে সূত্রটা, সর্বোচ্চ যোজনী থেকে তুমি সক্রিয় যোজনীটা তুমি বিয়োগ করবা, তাই না? আমরা যদি চিন্তা করি যে সুপ্ত যোজনী, আমরা জানি যে সর্বোচ্চ যোজনী থেকে, একটু মুখস্থ করো ভাইয়া, তোমার কাজ হয়েছে বারবার বারবার আমার সাথে পড়া, ঠিক আছে? তো এই ক্লাসিক আবার হয়ে যাবে, নেক্সট টাইম পড়ার কোনো দরকার নাই। সর্বোচ্চ যোজনী থেকে তুমি ভাইয়া সক্রিয় যোজনীটা তুমি বিয়োগ করবা। কি করবা? সক্রিয় যোজনী ভাইয়া তুমি বিয়োগ করবা। ফর এক্সাম্পল, তুমি ভাইয়া ভাবো এখানে দেখো আয়রন ক্লোরাইডের ভিতরে আয়রনের বলছে, তাই না? তো আয়রনের আমরা কিন্তু জানি আয়রনের যোজনী দুইটা, দুইও হয় আবার তিনও হয়। তো আমাদের বলছে কি সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী তুমি বিয়োগ করবা। এখন সর্বোচ্চ যোজনী মানে কি? এর ভিতরে সবচেয়ে বড় কেটা? 3, এই যে 3 মাইনাস সক্রিয় যোজনী। তুমি বলবা যে এই সক্রিয় যোজনী ভাইয়া পড়ছি, যৌগ গঠন করার সময় মৌলগুলো যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, তাহলে তুমি চিন্তা করো এখানে কিন্তু তোমার আয়রন ক্লোরাইড মানে 2 আছে, এই 2টা কার বলো তো? এটা কিন্তু আয়রনের। কারণ আমরা কিন্তু বেসিকে কিন্তু এই জিনিসটা কিন্তু ভাইয়া পড়েছি, একটা যৌগ যেমন এই আয়রন ক্লোরাইড, এইখানে মেইনলি এই আয়রনের যোজনীটা ওর দ্বারা যাইবে, ক্লোরিনের যোজনীটা ওর কাছে আসবে। তাহলে এখানে ক্লোরিনের যোজনী কত? 1, কারণ ক্লোরিনের বাইরে 7 আছে, 17 না? ও অষ্টক পূর্ণ করার জন্য ওর 1 লাগবে, ওই 1 কিন্তু আয়রনের দিয়ে দেবে। তো 1 লেখাও যা না লেখাও তা, অর্থাৎ এটাকে আমি আয়রন ডাইক্লোরাইড কিন্তু লিখতে পারি। অর্থাৎ যৌগ লেখার সময় একজনের যোজনী অন্য মৌলে যায়, এক মৌলের যোজনী অন্য মৌলের নিচে বসে, এটা মাথায় রাখবা। বুঝছো আমার কথা? বুঝছো? এক মৌলের যোজনী অন্য মৌলে, যেমন তাহলে তুমি বলতে পারো ভাইয়া পানির ক্ষেত্রে, হ্যাঁ এই যে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 6টা। তার মানে অক্সিজেন অষ্টক পূর্ণ করতে হলে 2টা লাগবে, তার মানে অক্সিজেনের যোজনী কত? 2। তো এই অক্সিজেনের যোজনী হাইড্রোজেনের কাছে বসছে। আবার বলবা হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের বাইরে আছে 1, ও অষ্টক পূর্ণ করতে চাইলে ওর একটা ইলেকট্রন কারোর সাথে শেয়ার বা দিতে হবে, তো এই জন্য ওর যোজনী কিন্তু 1, ওই 1 কিন্তু অক্সিজেনের কাছে যাবে। তো ধরো অক্সিজেনের এখানে 1 গেল, 1 লেখাও যা না লেখাও তা, তো এই জন্য কিন্তু H2O। বুঝছো? এই হচ্ছে কিন্তু কাহিনী, যে কোনো একটা যৌগের ভিতরে যে যোজনীগুলো কিন্তু তারতম্য হয়, এটা আমি তোমাদের শিখাইছি। তো এখানে দেখো যেহেতু 2 আছে তাহলে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে এই ক্ষেত্রে আয়রন ডাইক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের সুপ্ত যোজনী 1। এখন যদি বলি যে ভাইয়া এই আয়রন ট্রাইক্লোরাইড, এটা ক্লিয়ারলি বুঝলে তোমার সব হয়ে যাবে। বাস, সুপ্ত যোজনী কত তুমি জানো? সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী, আয়রনের সর্বোচ্চ যোজনী কত? 3। তাহলে 3 থেকে বিয়োগ করবে কি? সক্রিয় যোজনী এখানে যেটা আছে, যেমন 3 আছে, তাহলে 3, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে 0। দেখো দুইটার ভিতরে কিন্তু সুপ্ত যোজনীটা কিন্তু ডিফারেন্স, এটা ভাইয়া তোমার একটু মাথায় রাখতে হবে। আমি আশা করছি আমার শিক্ষার্থীরা বুঝছে, যদি না বুঝে থাকো একটু তুমি ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। ওকে, তাহলে আমাদের বলছে কোন মৌলটি পরিবর্তন যোজনী প্রদর্শন করে, এটা আমাদের কিন্তু গেল। তারপর আসে কিন্তু দেখো কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। ভাইয়া তুমি চিন্তা করো, একটা কিন্তু যোজনী গেল, আবার যোজ্যতার ক্ষেত্রেও সেম, তোমার এটাও কিন্তু তোমার এই আয়রন হবে, এটা কি হবে? আয়রন হবে, এটা একটু মাথায় রাখবা। নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে থাকে? যেমন আমরা যদি চিন্তা করি অ্যালুমিনিয়ামের 3টা, ক্যালসিয়ামের 2, পটাশিয়ামের তো এই কপার হবে। কপারে কিন্তু ডিফারেন্স আছে, আমি তোমাদের মুখস্থ করতে বলছিলাম, তুমি একটু চিন্তা করো, কারণ কপারের কিন্তু যোজনী 1ও হয় আবার 2ও হয়, এটা মুখস্থ রাখতে হবে ভাইয়া। তো এই জন্য বলছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে থাকে। নেক্সট আছে ব্যাপারটা, কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে থাকে? যোজনী যোজ্যতা, এটা যোজ্যতা মানে জিনিসটা আসলে কি, এটাও কিন্তু পরিবর্তন হয়ে থাকে। যেমন আমি যদি বলি, তুমি নর্মালি কিন্তু তুমি চিন্তা করতে পারো, যেমন এই লেড আর এইটা SN3, এই দুইটা কিন্তু তোমার পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে থাকে। তুমি একটু ভাইয়া মাথায় রাখবা, একটু তুমি মাথায় রাখবা, কারণ লেডের ক্ষেত্রে তুমি চিন্তা করো, লেড PB, এটা কিন্তু 2ও হয় আবার 4ও হয়, 2ও হয় আবার 4ও হয়। আবার টিন যেটা SN, যেটাকে আমরা বলতে পারি SN এর কিন্তু 2ও হয় আবার 4ও হয়। দেখছো? তো এটা কিন্তু পরিবর্তনশীল কি করে? পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে থাকে। বুঝছো? ওই একই যোজনী, আর এখানে এই জিনিসটা কিন্তু সেম ধরছে। তাহলে কোনটা ভাইয়া ডিফারেন্স, আমি একটু তোমাদের আর একটু পড়ায় দিই, তাহলে জিনিসটা ভালো হবে। কারণ এই জিনিসগুলো আমি দেখতে পারতেছি যে বিগত বছরে বেশি বার আসছে, অনেকবার আসছে। যেমন আমি যদি লেখা দিই ভাইয়া, মাথায় রাখবা আয়রনের যোজনী কত? 2ও হয় 3ও হয়, এটা মুখস্থ। তারপর ফসফরাসের যোজনী কত? এটা মুখস্থ আমরা পারি, 3 আর 5, একটু মুখস্থ করো। কার্বনের যোজনী হয় কত ভাইয়া? 2 এবং 4। তারপর সালফারের তো 2ও হয়, 4ও হয়, 6ও হয়, এগারো তো আমরা মুখস্থ পারি। কপার যেটা CU, কপারের কিন্তু 1 আর 2 হয়। তারপর নাইট্রোজেনের কিন্তু ভাইয়া তোমার
3ও হয়, আবার মাঝে মধ্যে 5ও হয়, 3ও হয় 5ও হয়। লেট পিবি যেটা, এটা কিন্তু 2ও সাইড, 2 সাইড। আবার ওই যে টিন এসএন, এটারও কিন্তু তোমার 2 সাইড। এই যে আরেকটা আছে মার্কারি, মার্কারির কিন্তু এটার মতো যে 1ও হয় 2ও হয়। এখন তুমি বলবা এগুলো কিন্তু যোজনী, তুমি বলবো ভাইয়া মিল করে পড়া যায় না, ইয়েস এটাই তুমি করবা। তুমি নর্মালি গেস করো ভাইয়া, কার্বনের 2 সাইড, লেট পিবি 2 সাইড, টিনের 2 সাইড সেম, আবার কপারের 1 2, মার্কারির 1 2। তো এই জিনিস দুইটা একসাথে তুমি পড়বা, একসাথে বললে জিনিসটা কিন্তু ভাইয়া তোমার জন্য বেটার হবে। ঠিক আছে, এটা দেখো ফসফরাসের 3 পাস, আবার নাইট্রোজেনের 3 পাস, একসাথে ভাইয়া তুমি পড়বা, একসাথে পড়লে তোমার জন্য ভাইয়া বেস্ট হবে, তাহলে কোনো ঝামেলা হবে না। তাহলে কার কার লাগে মিল আছে, কার্বন লেড টিন, 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 মানে 2 4, এগুলো কিন্তু 2 4। তারপর দেখো কপার মার্কারি, কপার মার্কারি 1 আর 2। তারপর হচ্ছে কি ফসফরাস নাইট্রোজেন, ফসফরাস নাইট্রোজেন সেম, ফসফরাসের 3 পাস, নাইট্রোজেনের কিন্তু ভাইয়া 3 পাস। তো এগুলো ভাইয়া তোমার আসবে। নেক্সট, কোন মৌলজোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে, পরিবর্তনশীল যোজ্যতা, রাইট? তাহলে তুমি চিন্তা করো, যেমন আমরা যদি বলি যে পরিবর্তনশীল যোজ্যতা, পরিবর্তনশীল কোন মৌলজোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে, যেমন আমি যদি বলি আয়রন, হ্যাঁ এখানে ম্যাগনেসিয়ামের কিন্তু শুধু 2, এটা পরিবর্তনশীল নাই, ম্যাগনেসিয়ামের নাই, ফ্লোরিনের একই নাই, অ্যালুমিনিয়ামের নাই, তার মানে বাকি হয়েছে এই আনসার। মানে পরিবর্তনশীল যোজ্যতা বলতে 2টা থাকবে বা 3টা থাকবে যোজনী, এটা বলছে। ওকে, তো যেমন আয়রনের 2 আর 3, আবার মার্কারির 1 আর 2, এই জন্য এটা। কোন মৌলটির পরিবর্তনশীল যোজ্যতা সক্ষম, আয়োডিন, সিলিকন, সিলভার, আয়রন। তো আয়রনের একই, সিলভার, সিলিকন, তাহলে এখানে কিন্তু কোনটা আনসার হইতে পারে ভাইয়া বলো? অর্থাৎ আয়রন কিন্তু হবে। কোনটা হবে ভাইয়া? আয়রন। এই যে দেখো আয়রন হবে, আয়রন, আয়রন একটু ভাইয়া তুমি মাথায় রাখবা, ঠিক আছে? এখন তুমি বলবা যে আয়রন কোনটা। ওকে, তারপর আসছে কিন্তু নেক্সট যে নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে থাকে, তাহলে চিন্তা করো ফসফরাস, ফসফরাস কিন্তু 3ও হয় 5 হয়, এটা আমাদের আনসার, ডান, শেষ পড়া। এরপর দেখো ভাইয়া কপারের যোজ্যতা ইলেকট্রন কত, তাই না? এখন দেখো এখানে কিন্তু যোজ্যতা বসে, যোজনী কিন্তু ভাইয়া বলে নাই। তাহলে যোজ্যতা বলে আমরা জানি সর্ববাহিরে যে কয়টা, অর্থাৎ অষ্টক বা দ্বিতীয় অর্জন যে কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে। তো তুমি যদি কপার দেখো, দেখবা কিন্তু এটা 1 আছে ভাইয়া, তুমি ইলেকট্রন বিন্যাস করে কিন্তু দেখতে পারো। ওকে, একইভাবে নিচের কোন মৌলটির যোজনীর ইলেকট্রন ও যোজনী একই, মানে হচ্ছে কিন্তু এটা হয়তো বা ঢাকা বোর্ড 25-এ আসছে, কিন্তু এখানে একটা লেখার হয়তো বা একটু ভুল আছে। না ভাইয়া দেখো এখানে তোমাকে বলছে কি যোজ্যতা ইলেকট্রন ও যোজনী, এখানে মনে হয় যোজ্যতা হবে, একটু মিস্টেক করছে, বুঝছো ভাইয়া, একটু মিস্টেক করছে। তাহলে তোমার কি হবে, যেমন ফর এক্সাম্পল তুমি ক্যালসিয়ামের কথা ভাবো, ক্যালসিয়ামের বাইরে কিন্তু 2টা ইলেকট্রন আছে, তার মানে ওর যোজনী কত ভাইয়া? 2। অপরদিকে ক্যালসিয়ামের বাইরে 2টা ইলেকট্রন, তার মানে ওর যোজ্যতাও 2, কারণ যোজ্যতা মানে কি সর্বশেষ শক্তি স্তর যে কটা ইলেকট্রন থাকে ওইটা। তো এটা কিন্তু তোমার ক্যালসিয়াম, তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারো, আশা করছি বুঝছো। কোন মৌলের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভাইয়া সমান? তুমি ম্যাগনেসিয়াম কথা ভাবো, ম্যাগনেসিয়াম, কারণ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারো, গোল্লা গোল্লা দিয়ে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 8টা, আর 2 10, বাইরে আছে কিন্তু 2টা। তো সর্বশেষ শক্তি স্তর যে কটা থাকে ওইটা হচ্ছে তার যোজ্যতা। আবার অষ্টক পূর্ণ করার জন্য অবশ্যই 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তার মানে সমান, যোজনী এবং যোজ্যতা ম্যাগনেসিয়ামের কিন্তু ভাইয়া সমান। তো আমি আশা করছি এগুলো ভাইয়া তোমরা পারবা, এগুলো আমি কিন্তু তোমাদের দাগায় দেবো অনেক, তোমরা এখান থেকে যেগুলো আছে অনেকগুলো আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবো। তবে দেখো কেন কার্বন মনোঅক্সাইডের, কার্বনের সক্রিয় যোজনী কত, কার্বন মনোঅক্সাইড, তার মানে CO, কেন এটাকে বলা হয় কার্বন মনোঅক্সাইড, কেন বলা হয়? কারণ মনো মানে কি ভাইয়া বলো তো, মনো দ্বারা কি বোঝায়? মনো দ্বারা কিন্তু ভাইয়া 1 বোঝায়, কি বোঝায়? 1, মানে 1 থাকবে, 1 লেখাও যা না লেখাও কিন্তু তা, তাহলে এটা কিন্তু তোমার কি কার্বন মনোঅক্সাইড। তো এই কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনী কত, এই জিনিসটা কিন্তু তোমার যোজনী চাইছে। কে বলতে পারবা ভাইয়া, কে বলতে পারবা ভাইয়া? শোনো আমার কথা একটু শোনো, যে আমরা কিন্তু জানি কার্বন মনোঅক্সাইড, আমরা জানি এই জিনিসটা, একটু চিন্তা করো, একটা অক্সিজেন সামহাউ, তুমি একটু ভাবো যে একটা অক্সিজেন, এটা ধরো নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা থাকে কত ভাইয়া? অক্সিজেনের কত 8, পরেরটা থাকবে 6টা, 2 4 6। তো অক্সিজেনের ধরো কিন্তু এই 8, বাইরে কিন্তু 6টা রইলো। এখন অষ্টক পূর্ণ করার জন্য অবশ্যই ওর 2টা ইলেকট্রন ভাইয়া লাগবে, 2টা ইলেকট্রন, তার মানে অক্সিজেনের, আমি যদি বলি যে অক্সিজেনের 2, এটা যাইবে কোন জায়গায়? এইখানে, রাইট? কারণ আমরা জানি যোজনীটা, কোনো মৌলের যোজনী অন্য মৌলের কাছে যায় যখন তুমি যৌগ লিখবা। কার্বন কত ভাইয়া? কার্বনের পারমাণবিক সংখ্যা কিন্তু 6, তার মানে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কত হবে কার্বনের? তুমি একটু সিম্পলি ভাবো, কার্বনের পরেরটা হবে কিন্তু 4টা, 4 2 6 না। এখন ও যদি অষ্টক পূর্ণ করতে চায় অবশ্যই 4টা। এখন আমরা কিন্তু জানি কার্বনের যোজনী কিন্তু 2টা হয়,
তোমাদের কিন্তু আমি শিখাইছি, তোমাদের আমি কিন্তু ভাইয়া দেখাইছি, একটু ভাইয়া তুমি খেয়াল করো, তুমি বুঝতে পারবা। এই যে দেখো যে আমি বলছি কার্বনের কিন্তু যোজনী দুইও হয় সাইরও হয়, দুইও হয় সাইরও হয়। এখন তুমি বলবা যে ভাইয়া যোজনী এখানে কত বসছে, প্রশ্ন থাকে না যে ভাইয়া তুমি এটা চিন্তা না কইরা 2 এবং 4 এর ভিতরে কিন্তু 2 বসছে, তাহলে এই কার্বনের যোজনীটা ওর কাছে যাবে। কেন 2 বসছে? কারণ 2 যদি না হইতো, দেখো 2 সাইডে কিন্তু 2 2 2 কারাকারি, তাহলে আলটিমেটলি শুধু CO থাকতেছে, এই জন্য এটাকে বলা হয় কার্বন মনোঅক্সাইড। যদি এখানে আমি সাইড দিতাম তাহলে জীবনও CO হইতো না, এটা হয়তো CO2 হইতো, রাইট, কার্বন ডাইঅক্সাইড হইতো। যদি আমার কার্বনের আমরা জানি যোজনী দুইটা, এক হয়েছে কিন্তু 2 আর হয়েছে কিন্তু 4, এখানে কিন্তু 2 বসছে, 2 বসার কারণে কিন্তু 2 2 কাটাকাটি গেছে, তোমার রয়েছে কার্বন শুধু মনোঅক্সাইডটা কিন্তু রয়েছে। যদি আমরা 4 বসাইতাম তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হইতো, খেয়াল করছো? তাহলে এখানে সক্রিয় যোজনী কত, এখানে কার্বনের ভাইয়া, কার্বনের কত, এখানে কত 2 না, কার্বনের কত 2 না, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া 2। কার্বনের কত ভাইয়া 2 না, 2 হবে। এখন তুমি বলবা যে ভাইয়া কেমনে 2, সক্রিয় যোজনী কেমনে বের করে বলো? আমি তোমাকে শিখাইছি, এই মাত্র কিন্তু তোমাকে শিখাইছি যে ভাইয়া সর্বোচ্চ যোজনী থেকে আমি তোমাকে একটু দেখাই যে আমরা এই মাত্র কিন্তু ভাইয়া শিখছি যে কিভাবে বের করে, যে সুপ্ত যোজনী মানে কি সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী কিন্তু তোমার বিয়োগ করতে হবে সর্বোচ্চ। আবার এখানে সক্রিয় যোজনী মানে কি যৌগ গঠন করার সময় কোন একটা মৌল যে কটা ইলেকট্রন ত্যাগ বা কিন্তু গ্রহণ করে, এই জিনিসটা না। তো আমরা ওই হিসাবটা করলে যে সক্রিয় যোজনী যেহেতু আমাদের বলছে যে সক্রিয় যোজনী কত, তো এটা সিম্পল একটা জিনিস যে এখানে যেহেতু যৌগ গঠন করছে, যৌগ গঠন করার জন্য ওর এখানে 2টা বসছে, এই জন্য আমরা এটা সক্রিয় যোজনী না, লাগবে না, এটা আমাদের লাগবে না, আমাদের আনসার আসবে কিন্তু তোমার 2। সুপ্ত যোজনী বললে আমরা সূত্র অ্যাপ্লাই করতাম। পরে দেখো কিউপ্রাস ক্লোরাইড যৌগে তামার সক্রিয় যোজনী কত। আচ্ছা দেখি তো এখানে লেখাটা কিন্তু ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কিউপ্রাস ক্লোরাইড মানে কি CuCl, এটাকে বলা হয় কিউপ্রাস ক্লোরাইড। এটা কি বলা হয় ভাইয়া? কিউপ্রাস ক্লোরাইড, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া যে কিউপ্রাস ক্লোরাইডের তামা মানে কি, তামা মানে হচ্ছে কিন্তু কপার ভাইয়া, এই কপারকে কিন্তু তামা বলা হয়। তুমি সিম্পলি জানো যে আমি যদি তোমাকে ভাইয়া বলি যে এই যে কপারের যোজনী কত, কে বলতে পারবা ভাইয়া বলো? আমি তোমাকে কিন্তু শিখাইছি যে কপারের যোজনী কিন্তু একও হয় 2ও হয়, একও হয় 2ও হয়, একও হয় 2ও হয়। এখন তাহলে বলো তো এখানে আমাদের কোনটা বসবে, বা আমরা কোনটা এখানে বসাইতে পারি, কোনটা বসবে ভাইয়া? এখন দেখো ক্লোরিন, আমরা সিম্পলি ভাববো ক্লোরিন। তুমি যদি চিন্তা করো ক্লোরিনের যোজনী কিন্তু ভাইয়া 1, কারণ ওর বাইরে একটা ইলেকট্রন কিন্তু লাগবে, তো ওই 1 এখানে যাবে, যেহেতু ক্লোরিনের 1, তাহলে কপারের আমরা জানি যোজনী 2টা হয়, 1ও হয় 2ও হয়। এখন বলো তো কোনটা হইবে? যেহেতু ক্লোরিনের যোজনী 1, তাহলে কপারের যোজনী কিন্তু এখানে তোমার 1 দিতে হবে, তাহলে কপারের যোজনীটা ওর কাছে বসবে, এই তো। তাহলে এটা ফাইনালি করলে 1-এর কোনো ভ্যালু নাই, তাহলে এটাকে আমরা বলতে পারি কি কিউপ্রাস কিন্তু ক্লোরাইড কিন্তু বলতে পারি। তো আমাকে বলছে কপার বা তামার সক্রিয় যোজনী কত, তো সক্রিয় যোজনী কত, এই যে কত বসাইছি আমরা 1 বসাইছি, আমাদের আনসার আসবে কিন্তু 1। কিন্তু কপারের 2টা যোজনী ভাইয়া 1ও হয় 2ও হয়, বাট আলটিমেটলি যেহেতু এখানে ক্লোরিন আসছে, ক্লোরিনের যোজনী 1, এজন্য কপারের যোজনী আমাদের 1 টানতে হবে। আই হোপ পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার। টাইপ 2, টাইপ নাম্বার 3, তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া টাইপ নাম্বার 3 কোন ক্যাটাগরির? এটা হচ্ছে কিন্তু তোমার যৌগমূলক। কি যৌগমূলক? নিচের কোনটি যৌগমূলক? আমি যদি যৌগমূলকের কথা বলি তাহলে সেক্ষেত্রে ভাইয়া তোমার বই থেকে মানে যতগুলো আছে এগুলো তোমার আয়ত্ত করতে হবে। তুমি সিম্পলি চিন্তা করো অ্যামোনিয়াম NH4+, একটু মুখস্থ করতে বলছে, আমি বেসিকেও বলছি মুখস্থ করো। অ্যামোনিয়াম NH4+, কার্বনেট CO3 2-, মুখস্থ করতে হবে। যদি এটা তুমি মুখস্থ করতে না পারো তাহলে তুমি যৌগমূলক ওই টাইপটা তুমি ভাইয়া পারবা না। এবং বিগত বছরে কোশ্চেন কিন্তু আসে অ্যামোনিয়াম NH4+, অ্যামোনিয়াম NH4+, কার্বনের CO3 2-, হাইড্রোজেন কার্বনের HCO3 মানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, তারপর কার্বনেট, এই যে কার্বনেট HCO3 সালফেট SO4 2-, সালফেট হাইড্রোজেন সালফেট HSO4 সালফাইট SO3 2-, তারপর নাইট্রেট NO3 নাইট্রাইট NO2 মানে নাইট্রাইট, একটা হচ্ছে নাইট্রেট, ট্রেটের ক্ষেত্রে মাথায় রাখবা 3 দিছে, নাইট্রাইট, ট্রাইটের ক্ষেত্রে কিন্তু এখানে তোমার 2 দিবে, NO2, তারপর সালফেট PO4 3-, মানে সরি এটা ফসফেট এর জন্য কিন্তু P আসছে, PO4 3-, হাইড্রোক্সাইড OH-, ফসফোনিয়াম PHA4+, এগুলো তোমার মাথায় রাখতে হবে। এগুলোকে বলা হয় কিন্তু আমরা বলতে পারি যৌগমূলকের সংকেত। দেখো আদান যে জিনিসটা, যেমন দেখো প্লাসের পর কিছু মানে 1 আছে, এই প্লাস 1 এটা হচ্ছে আদান, 2- মানে -2, 2- মানে -2,
একই কথা, বা -2 একই কথা, মাইনাসের পর কিছু না মানে -1, 2 মাইনাস মানে -2, মাইনাস -1, 2 মাইনাস মানে -2, বুঝছো? এগুলো হচ্ছে আদান। আর যোজনের ক্ষেত্রে প্লাস মাইনাস কাজ করে না। এটা দেখো, এটার মাথায় কিছু না মানে 1, এই 1 হচ্ছে কিন্তু যোজনী, এটা হচ্ছে অ্যামোনিয়ামের যোজনী। কার্বনের CO3 2 - 2 হচ্ছে কিন্তু যোজনী। হাইড্রোকার্বনেট এখানে কিছু না মানে 1 যোজনী। SO4 2 - 2 হচ্ছে কিন্তু যোজনী। তো এই জিনিসগুলো একটু ভাই তোমার মাথায় রাখতে হবে। তুমি একটু ভিডিওটা পজ করবা, ভিডিওটা পজ করে ভাইয়া তুমি 5 মিনিট পড়বা, 5 মিনিট এই ছকটা ভাইয়া তুমি পড়বা ভাইয়া, অনুরোধ তোমাদের কাছে তুমি একটু পড়ো, তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, তো ভিডিওটা একটু থামাও। আচ্ছা, তো আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা এখন MCQ ভাইয়া সামনের দিকে সলভ করি। হ্যাঁ, তুমি দেখো নিচের কোনটি যৌগমূলক, যৌগমূলক কোনটা। আর একটা জিনিস, যৌগমূলক চেনার উপায়, উপর মানে পাওয়ারে কি থাকবে, চার্জ থাকবে, প্লাস মাইনাস থাকবে, তাহলে তুমি চিন্তা পারবে। দেখো এই তিনটার একটা কিন্তু প্লাস মাইনাস কিন্তু না, তার মানে এগুলো যৌগমূলক না, এটা যৌগমূলক, বুঝছো? মানে মাথায় কিন্তু একটা চার্জ থাকবে, হয় প্লাস না হয় মাইনাস। আচ্ছা, জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেটের আয়নের মোট সংখ্যা কত? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, দেখি কে কে অ্যান্সার দিতে পারো। জিঙ্ক নাইট্রেট, এখন জিঙ্ক বলছে, দ্যাট মিনস জিঙ্ক। ওকে, নাইট্রেট মানে NO3 এটা নাইট্রেট, এ মানে নাইট্রেট, is a nitrate. ওকে, তাহলে জিঙ্ক নাইট্রেট, এটাকে আমরা কি বলছি, জিঙ্ক নাইট্রেট NO3 এখন তোমাকে যে জিনিসটা বলছে যে আয়নে, যে জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের, নাইট্রেট মানে কি NO3 আয়নের মোট সংখ্যা, তার মানে NO3 ভিতরে কয়টা সংখ্যা আছে মোট, NO দিচ্ছে 2, তার মানে আমাদের আনসার আসবে কিন্তু ভাইয়া 2 নাইট্রেট মোট সংখ্যা কত ভাইয়া 2, ক্লিয়ার? দুইটা নাইট্রেট আয়ন আছে এখানে, কিন্তু দুইটা নাইট্রেট আয়ন আছে, এই 2 দ্বারা মানে দুইটা নাইট্রেট আয়ন আছে। তো নাইট্রেটকে কেমনে লেখে, NO3-, এই তো। তাহলে এটা যদি এখানে আমি 2 দিয়ে দিই, মানে দুইটা নাইট্রেট আয়ন আছে, ক্লিয়ার? আমি আশা করছি তোমরা প্রত্যেকে ভাইয়া বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হয়েছে কিন্তু 3, তার মানে অবশ্যই নাইট্রেট মানে NO3, এটার এখানে 3 বসবে, কারণ অ্যালুমিনিয়ামের যোজনী কত ভাইয়া 3 না, অ্যালুমিনিয়ামের বাইরে 3 আছে না, ওই 3 এখানে যায় কিন্তু বসছে। জিঙ্কের ক্ষেত্রে ভাইয়া 2, জিঙ্কের যোজনী কত 2, ওই জিঙ্কের যোজনী এখানে বসছে, এই হচ্ছে তোমার যোজনীর সিস্টেম, মানে এগুলো লেখার সিস্টেম। জিঙ্কের যোজনী 2 না, ওইটা এখানে বসছে। তুমি বলো ভাইয়া নাইট্রেটের যোজনী, হ্যাঁ নাইট্রেটের যোজনী আছে, মাইনাস মানে কিছু না 1, ওই 1 এখানে বসছে, 1 দেওয়া আছে না, তা বিষয়টা বুঝছো? অ্যালুমিনিয়াম নাইট্রেট, নাইট্রেটের যোজনী কত NO3- না, মাইনাস মানে কিছু না মানে 1, ওর যোজনী, এই যে নাইট্রেটের যোজনী কিন্তু 1, এই 1 কিন্তু এখানে দিচ্ছি। আর অ্যালুমিনিয়ামের যোজনী মানে ওর বাইরে 3টা আছে, 3 এখানে বসছে, তো এটা ফাইনালি অ্যালুমিনিয়াম নাইট্রেট ভাইয়া হচ্ছে। তাহলে বলছে নাইট্রেট আয়নের মোট সংখ্যা, তো নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত ভাইয়া 3 আছে, কত 3, ক্লিয়ার? পানি। তারপর দেখো ভাইয়া ম্যাগনেসিয়াম ফসফেট, তুমি এটা একটু দেখো, ম্যাগনেসিয়াম ফসফেট, তাহলে আমি যদি বলি ম্যাগনেসিয়াম PO4, আমরা জানি ম্যাগনেসিয়ামের বাইরে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টা আছে, তার 2টা ত্যাগ করে দিবে, তার মানে যোজনী হয়েছে কিন্তু 2। ফসফেট ভাইয়া PO4 3- না 2- ভাইয়া বলো তো 3-, আমরা যতটুকু জানি, তোমরা একটু বইটা দেখো, বইয়ে দেখো ভাইয়া ফসফেটের কি PO4 3-, তার মানে কি, তাহলে ফসফেটের যোজনী কত ভাইয়া 3, তাহলে এই যোজনীটা কিন্তু এখানে বসবে, এই হচ্ছে কিন্তু ম্যাগনেসিয়াম ফসফেট, এই যে কি ভাইয়া ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক আছে, তাহলে ফসফেট যৌগমূলক কয়টা ভাইয়া 2টা, কয়টা ভাইয়া 2টা, কয়টা 2টা, ডান, বুঝছো? আচ্ছা, ফসফেট যৌগমূলকের আদান কত, মানে PO4 3-, তাহলে আদান আর চার্জ একই কথা। তোমাদের রসায়নে, সরি পদার্থবিজ্ঞানে স্থির বিদ্যুৎ, তারপর চল বিদ্যুৎ ইনশাআল্লাহ কিন্তু দেখাবো। তো দেখো আদান মানে কিন্তু চার্জ, এই মাথায় যেটা থাকে সেটা, তো এখানে কিন্তু 3-, মানে কি -3, একই কথা, এটা কিন্তু -3, ওকে। ফসফেট যৌগমূলক, এটা ক্লিয়ার ভাইয়া, বুঝছো? আচ্ছা, বলটা কোন যৌগমূলকের যোজনী 1, সেটাও কিন্তু নাইট্রেট, আমরা পড়ছি এতক্ষণ, কারণ নাইট্রেটের মাথায় কিন্তু শুধু মাইনাস, মানে এখানে কিছু না, মানে এখানে 1 আছে ভাইয়া, তাহলে নাইট্রেট না ভাইয়া, নাইট্রেট, একটু মুখস্থ করো, নাইট্রেট, ক্লিয়ার। ওকে, তারপর দেখো ফসফেট আয়ন, ফসফেট তো তুমি জানো PO4 3-, তো আয়নের বা মূলকের যোজ্যতা কত, আয়ন বা মূলক এখানে কত আছে ভাইয়া 3 না, তাহলে 3 আনসার হবে, ক্লিয়ার? 3 আনসার হবে, হ্যাঁ 3 আনসার হবে ভাইয়া, বুঝছো? এরপর আসছে কিন্তু নেক্সট সালফেট SO4 2-, একটু মাথায় রাখা, মুখস্থ করো, সালফেট হচ্ছে কি SO4 2-, সালফেট। আর তুমি যদি বলো যে ভাইয়া সালফাইট, তাহলে SO3 2-। আচ্ছা, সালফাইটটা দেখো, সালফাইটটা কিন্তু শিওর এটা তো SO3, হ্যাঁ SO3 হবে, SO3 2-, এসে কিন্তু সালফাইট, এটা হচ্ছে তোমার সালফেট, পড়ো ভাইয়া পড়ো, সালফেট, আর এটা হচ্ছে তোমার সালফাইট,
সালফাইড। ওকে, তাহলে SO3 2 তো সালফেট যৌগমূলকের যোজনী কত ভাইয়া? এখানে 2 আছে, তাহলে 2 হবে, শুধু 2 হবে। ওকে, তারপর দেখো নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? তুমি একটু চিন্তা করো, নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? আমি যদি তোমাকে বলি ফসফেট, না এটা মাইনাস, মানে PO4 2 তারপর হচ্ছে কি কার্বনেট ফসফোনিয়াম হবে, কারণ ফসফোনিয়াম মানে পিএইচে, মানে পিএইচে 4+, এটা হবে এই যে তোমার ফসফোনিয়াম একটু মাথা রাখবা, মানে পিএইচে 4+, এটা হচ্ছে তোমার ফসফোনিয়াম। ঠিক আছে, আমার কথা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তুমি বলবা যে ভাইয়া ফসফেটটা, না ফসফেট কিন্তু PO4 3- হবে, সরি মিস্টেক আছে, PO4 3-, ফসফোনিয়াম যেটা PHA 4+, দেখো এটা কি, এটা কিন্তু ধনাত্মক যৌগমূলক। তো আমাদের আনসার আসবে কিন্তু এটা। ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, কতগুলা কিন্তু বোর্ডে আসছে, রাজশাহী কিন্তু বোর্ডে আসছে, অনেকগুলা কিন্তু ভাইয়া বোর্ডে আসছে। ঠিক আছে, আমার কথা বুঝছো? আচ্ছা, তারপর আছে কিন্তু পয়েন্টটা, কোনটি ত্রিযোজী যৌগমূলক? ত্রিযোজী যৌগমূলক মানে কি? মানে যোজনী হয়েছে কিন্তু 3টা, তাই না? যেমন ফসফেট PO4 3-, দেখো এটা কিন্তু ত্রিযোজী যৌগমূলক, আই এম শিওর, কারণ যোজনী কিন্তু তোমার কি যোজনী আছে কত? এখানে তোমার 3টা। ঠিক আছে, ফসফেট। আচ্ছা, হ্যাঁ, এরপর দেখো পরেরটা, নিচের কোনটি একযোজী যৌগমূলক? একযোজী মানে একটা থাকবে, যেমন আমি যদি এখানে বলি যে একযোজী আবার দ্বিযোজী, এগুলো কিন্তু আসে। যেমন আমি যদি বলি হাইড্রোজেন সালফেট, এটা হইতে পারে, হাইড্রোজেন সালফেট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। কেন? তুমি বলতে পারো যে ভাইয়া এটা কেন? কারণ আমরা জানি হাইড্রোজেন সালফেটের যৌগমূলকের ক্ষেত্রে হাইড্রোজেন SO4-, এখানে কিন্তু কিছু না, মানে 1 আছে, তার মানে এক যদি, মানে এটার যোজনী কত? এটা যোজনী কিন্তু 1, এজন্য হাইড্রোজেন সালফেট হবে, বুঝছো? এটা যোজনী কত? 1, এজন্য কিন্তু তোমার হাইড্রোজেন সালফেট হবে। ঠিক আছে, এবং আর একটা যদি বলতো যে নিচের কোনটি দ্বিযোজী যৌগমূলক? দ্বিযোজী যদি বলতো, দ্বিযোজী, যেমন সালফাইড, মানে সালফেট SO4-, এটা কিন্তু দ্বিযোজী হইতো, কারণ এই সালফেটের কিন্তু তোমার যোজনী কত? 2, আর এটা হচ্ছে তোমার একযোজী, মানে যোজনী কিন্তু তোমার 1। আশা করছি ক্লিয়ার। এবার তুমি চিন্তা করো ভাইয়া, পরেরটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অ্যাসিটেট মূলক, এটা কিন্তু তোমার একটু মুখস্থ রাখতে হবে। যেমন CH3COO, এটা কিন্তু আমি যৌগিকতা পড়াইছি মাইনাস, এটাকে বলা হয় অ্যাসিটেট একটা মূলক, CH3COO-, CH3COO-, তো এটার যোজনী কত? এটার যোজনী কিন্তু কিছু নাই, তার মানে এখানে 1 আছে, এটা যোজনী কিন্তু ভাইয়া 1। ডান। পরে দেখো টাইপ নাম্বার 3 আমাদের শেষ, পানি। টাইপ নাম্বার 4 দেখো, টাইপ নাম্বার 4 কি বলছে? যে এক অণু সালফার কতটি পরমাণু নিয়ে গঠিত? সালফারকে মেইনলি ভাইয়া S8 লেখা হয়, H8, এটা একটা মুকুটের মতো হয়, 8টা, মাথায় রাখবা 8টা। এটা যে কতটা ইম্পর্টেন্ট যা তোমাকে বুঝিয়ে পারবো না, যে এক অণু সালফার 8টা পরমাণু নিয়ে কিন্তু গঠিত, 8টা পরমাণু নিয়ে কিন্তু গঠিত। ওকে, কারণ কি? কারণ বলবো যে 8টা পরমাণু কেন, বা 8টা পরমাণু দিয়ে কিন্তু সালফার গঠিত কেন? কারণ সালফার তাদের ভিতরে এক রকমের ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা পরস্পরে কিন্তু যুক্ত থাকে। ওকে, এটা মাথায় রাখবা। সালফারের সঠিক সংকেত S8 ভাইয়া, S8, এটা মাথায় রাখবা। তারপর ওজনের O3 ভাইয়া, এটা হচ্ছে ওজন, আর এটা কি ওজন, আর আরেকটা আছে কিন্তু তোমার এই যে এটা কি অক্সিজেন, এটা কিন্তু তোমার অক্সিজেন, দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে, একটু মাথায় রাখো তুমি। তাহলে বলছে কি ওজনের একটি অণুতে কয়টা পরমাণু থাকে? 3টা। দেখো ওজনের ক্ষেত্রে কিন্তু তোমার 3টা কাজ করবে। ওকে, আচ্ছা, এবার দেখো পরেরটা, ওজন অণু O3, ডান। পরেরটা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তো এর একটি অণুতে কতটি পরমাণু থাকে? পটাশিয়াম খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চেন, তুমি একটু চিন্তা করো। এখন কতটি পরমাণুর হিসাবটা কেমনে করে? অনেকে বলে এখানে কিন্তু তোমার পরমাণুর হিসাব করতে বলছে, আণবিক না। দেখো ভাইয়া, পটাশিয়ামের আয়ন আছে কত? 2 না, এই 2 দাও, পাশাপাশি আছে যোগ। ক্রোমিয়ামের আছে কত? 2, পাশাপাশি আছে যোগ। অক্সিজেনের কত ভাইয়া? 7, 7 আর 2 8, 9, 9 আর 2 কত? 11। এই যে, তাহলে আমাদের আনসার আসবে কিন্তু তোমার 11, বুঝছো? এই যে পরমাণুর হিসাব, অর্থাৎ যত লগে যা থাকবে ওই সবগুলোর তুমি যোগ করে দিবা, তাহলে কিন্তু তুমি পরমাণুর হিসাবটা কিন্তু পাবা। ঠিক আছে, তারপর আসে দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট, তার মানে কি অ্যালুমিনিয়াম নাইট্রেট মানে কি NO3- না, ওইটা অ্যালুমিনিয়ামের যোজনী 3, এখানে কিন্তু যাবে। বলছে একটি পরমাণুতে কতটি পরমাণু আছে? ফাইন, তো অ্যালুমিনিয়ামের এখানে কিছু না, মানে 1 আছে, 1 পাশাপাশি আছে কিন্তু যোগ, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দাও। নাইট্রোজেনের কিছু না, মানে 1, মানে পরমাণু হিসাব, প্লাস অক্সিজেন আছে কিন্তু 3, এই 3 ব্র্যাকেট। এই যে এরকম ব্র্যাকেট যদি থাকে 3, তাহলে এটা গুণ করতে হয়, গুণ 3, গুণ দিতে হবে কত? গুণ দিতে হবে ভাইয়া তোমার 3। ওকে,
ব্র্যাকেট ছিল ব্র্যাকেট দিছে, তাহলে দেখো 1 প্লাস 3 এর 4 গুণ 3, 3 4 12, তো 12 লাগে 1 যোগ করলে কত আসে ভাইয়া? তোমার 13 আসতেছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো কতটি পরমাণু থাকে, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তারপর দেখো অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম NH4 অ্যামোনিয়াম যে জিনিসটা NH4 ফসফেট মানে কি? PO4 এটা। এখন তুমি বলবো ভাইয়া বিষয়টা বুঝলাম না। দেখো ফসফেটের ক্ষেত্রে আমরা জানি PO4 রাইট? তাহলে ওর যোজনী কত? 3 না? তাহলে এই 3 কোথায় যাইবে? এই অ্যামোনিয়ামের এখানে যাবে, অ্যামোনিয়ামের এখানে যাবে। আর অ্যামোনিয়ামের কত? 1 এখানে যাক, লেখা যা না লেখা কথা। তো কতটি পরমাণু আছে? তাহলে তুমি ব্র্যাকেট আছে ব্র্যাকেট দাও। নাইট্রোজেনের কত? 1, হাইড্রোজেন আছে সাইড দিয়ে ব্র্যাকেট দাও। এরকম ব্র্যাকেটের পর যদি সংখ্যা থাকে গুণ দিতে হয়, গুণ 3, পাশাপাশি আছে কিন্তু যোগ। ফসফেটের 1, অক্সিজেনের 4, এই তো 4 কত ভাইয়া? 5, 5 লাগে গুণ হবে 3, প্লাস 4 কত ভাইয়া? 5, 3 5 15, 15 যোগ 5, তার মানে কত ভাইয়া? 20। তাহলে আমাদের আনসার আসবে কত? 20। শেষ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। ডান 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 ডান। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বুঝছো? পারবা না ভাইয়া? তুমি বলো, তুমি পারবা না? এবার আসছে কিন্তু দেখো ক্যালসিয়াম ফসফেট। তাহলে এই হচ্ছে ক্যালসিয়াম ফসফেট মানে PO4। আমরা জানি ফসফেট মানে কি? PO4 3-। তাহলে এই ফসফেটের যোজনী কত? 3 না? তাহলে এই যোজনী 3 যাইবে ক্যালসিয়ামের দ্বারা। আবার ক্যালসিয়ামের বারে আছে দুগ্গা, তাহলে এই দুগ্গা যাইবে কিন্তু ফসফেটের দ্বারা। এটাকে বলা হয় তোমার ক্যালসিয়াম ফসফেট। এগুলো তো ইজি, এগুলো তো ইজি। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, ক্যালসিয়ামের কত? 3, তারপর পাশাপাশি আছে কিন্তু যোগ, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দাও। ফসফেটের কত? 1। তারপর যেহেতু পরমাণু হিসাব করতে বলছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসবি ভাইয়া, এগুলো আসবি। অক্সিজেনের কত? 4, ব্র্যাকেট দাও। এরকম ব্র্যাকেটের পর যদি সংখ্যা থাকে তার মানে গুণ 2, শেষ। বুঝছো? তাহলে 3 যোগ 4 5, 5 × 2। তাহলে দেখো 3 যোগ 5 2 কত ভাইয়া? 10। তাহলে 10 আর 3 কত ভাইয়া? 13। তাহলে আমাদের আনসার আসবে কিন্তু 13। ডান 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 ডান। পানি 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 ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর আসছে কিন্তু দেখো পার্টটা আয়রন নাইট্রেট। এই আয়রন এখানে 3টে দাগ, মানে কিন্তু আয়রনের যোজনী আমরা জানি 2টা। এক হয়েছে কিন্তু আয়রনের 2ও হয় 3ও হয়। 3টে দাগ মানে কিন্তু তোমার এখানে আয়রন 3 নিতে হবে। তাহলে আয়রন এই নাইট্রেট আমি দিলাম NO3। নাইট্রেট মানে কি? NO3-। তাহলে এটার যোজনী কত? কিছু না, মানে 1 তুমি এনে দিবা। আয়রনের যোজনী এখানে বল 3, তার মানে 3 তুমি দিবা। তাহলে এটা পরমাণু, তাহলে তুমি হিসাব করতে পারবা না। আশা করছি তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসা বসে করবা। পারবা না? পটাতে আসি ম্যাগনেসিয়াম ফসফেট। ভাইয়া তুমি এটা দেখো, এটা তো তুমি এমনিতেই ভাইয়া পারবা। কিরকম? ম্যাগনেসিয়াম ফাইন, ফসফেট মানে কিন্তু PO4 3-। তাহলে ফসফেটের যোজনী কত? 3, ওই 3 যাবে এখানে। ম্যাগনেসিয়ামের বারা আছে 2টা, তার মানে PO4 3 যাবে এখানে। তাহলে এটা পরমাণু বাড়ি করতে পারবা না? অবশ্যই পারবা, হোমওয়ার্ক থাকবে ভাইয়া তোমাদের। তারপর দেখো অ্যালুমিনিয়াম ফসফেট। তুমি ফসফেটের ক্ষেত্রে জানো PO4 3-, রাইট? তাহলে এটা যোজনী কত? ফসফেটের 3, অ্যালুমিনিয়াম, তারপর কি? ফসফেট PO4। তাহলে যেহেতু ওই 3 যাবে অ্যালুমিনিয়ামের কাছে, আর তোমার হচ্ছে কিন্তু সরি, হ্যাঁ ওই 3 যাবে এখানে অ্যালুমিনিয়াম ফসফেট। আর হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়ামের যোজনী 3, সেটাও যাবে এখানে, সেটাও যাবে কিন্তু ভাইয়া তোমার এখানে। একটু মাথায় রাখবা, হ্যাঁ। তাহলে এখন আলটিমেটলি যেহেতু 2 সাইডে সেম সেম, তাহলে সেম সেম থাকলে কাটাকাটি যায়। তাহলে এখানে থাকতেছে শুধু অ্যালুমিনিয়াম PO4 থাকবে, এই যে অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত। এখন এটা তুমি হিসাব করতে পারবে না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আশা করছি তোমরা বুঝছো পুরো জিনিসটা, হ্যাঁ। তারপর তুমি দেখো ভাইয়া এই জিনিসটা, এগুলো ভাইয়া আমার সাথে প্র্যাকটিস করো ভাইয়া। ফসফোনিয়াম ফসফেট, ফসফোনিয়াম ফসফেট। তো ফসফোনিয়াম ফসফেট জিনিসটা কি? ফসফোনিয়াম ফসফেট PH4 PO3 এরকম, ফসফোনিয়াম PH4 PO4। তবে এখানে কথা আছে, ফসফেট এক হচ্ছে সালফেট, এক হচ্ছে তোমার ফসফেট। ফসফেট মানে কি? PO4 3-। তাহলে এই যে 3টা যোজনী কিন্তু 3, এই 3 যাবে কিন্তু এইখানে। আর ফসফেট মানে PH4 আর PO4 এটা কিন্তু সংকেত PH4 3 PO4। আর ফসফোরিয়ামের সংকেত হয়েছে কিন্তু শুধু PH4+। তুমি মুখস্থ করছো PH4+, মানে এটার যোজনী হচ্ছে শুধু 1 এখানে বসবে, একই কথা। এই যে তোমার ফসফোনিয়াম ফসফেট, এইটা হচ্ছে তোমার ফসফোনিয়াম, এইটা হচ্ছে তোমার ফসফেট। তুমি জানো ফসফেটের এটা হচ্ছে কিন্তু যৌগমূলক PO4 3-, তার মানে ওর যোজনী হচ্ছে 3, ওই 3টা যাবে এইখানে, এর নিচে গেল। আর ওর যোজনী হচ্ছে 1 যাবে এইখানে, তার মানে মোটামুটি ওভারঅল এটা হচ্ছে ফসফোনিয়াম ফসফেট। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আমার কথা বুঝছো? তাহলে PH4 PO4, এটা কিন্তু আমাদের আনসার হবে। মানে দেখে মনে হবে তোমার কাছে অনেক কঠিন, তাই না? নিচের কোনটি অ্যামোনিয়াম ফসফেট? ফসফেট মানে কি? PO4 ফসফেট 3-। তাহলে এটা যোজনী কত? 3। অ্যামোনিয়া মানে কি? NH4
এই অ্যামোনিয়াম, আমরা জানি ওইটার যোজনী এইটার দ্বারা আসবে। আর ফসফেট যে জিনিসটা, ফসফেট জিনিসটা আসলে কি, ফসফেট জিনিসটা হচ্ছে কিন্তু PO4, শুধু PO4 হবে, কারণ অ্যামোনিয়াম এটা হচ্ছে কিন্তু NH4+, তাই এটা যোজনী কত 1, এই 1 ওর দ্বারা যাবে আর ওইটা এর দ্বারা আসবে, তো এটাই আমাদের আনসার। ঠিক আছে, NH4 PO4। আশা করছি যৌগমূলক কিভাবে বের করতে হয় তোমাদের কাছে পানিবাদ। ঠিক আছে, এগুলো তোমরা পারবা, এগুলো তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে, বাসা বসে তোমরা করবা। সোডিয়াম কার্বনেট শেষ। টাইপ নাম্বার 5-এ আমরা কিন্তু চলে আসলাম ভাইয়া। দেখো কত কঠিন জিনিস আমি সহজে তোমাদেরকে শিখাচ্ছি ভাইয়া। তুমি দেখো, বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি 2-এর নিয়ম পালন করে? 2-এর নিয়ম, 2-এর নিয়ম মানে দ্বিত্ব হয় কেনা। বন্ধন যখন গঠন করে, যেমন আমরা যদি বলি হাইড্রোজেন মানে হচ্ছে বর্জন করা মানে কি ইলেকট্রন ছাইড়া দেওয়া, তাই না? তো বোরন, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3 না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। যেমন লিথিয়ামের আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হচ্ছে কিন্তু 1টা। এখন ও যদি এই একটা ইলেকট্রন ছাইড়া দেয়, তো এখান থেকে তো শেপটাই থাকবে না, তাহলে থাকবে কি শুধু এই 2টা, তার মানে ও কিন্তু দ্বিত্ব হইল লিথিয়াম। তার মানে আমাদের আনসার আসবে কিন্তু ভাইয়া লিথিয়াম। ডান। কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? অষ্টক নিয়ম তোমরা কিন্তু জানো যে অষ্টক নিয়মটা তোমাদের কিন্তু আমি শিখাইছি। অষ্টক নিয়ম কিন্তু মেনে চলে। তুমি নর্মালি গেস করো, ক্যালসিয়াম ফ্লোরাইডের কথা চিন্তা করো ভাইয়া। যেমন ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20 না? প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কত ভাইয়া? 2, 4, 6, 8। আটার দিকে কত ভাইয়া? 10। পরেরটা কত ভাইয়া? 8টা, 2, 4, 6, এই 8, এই কত? 18। বাকি থেকে 2টা, এই 2টা আমি দিয়ে দিলাম। এই হচ্ছে তোমার ক্যালসিয়াম। এবার আছে কিন্তু ফ্লোরিন কত? 9। তার প্রথম কক্ষপথে 2টা, ওকে ফাইন। পরেরটা কয়টা? 7টা, 2, 4, 6, এই 7, 8, 9 না? ওকে, তাহলে এই তোমার কিন্তু ফ্লোরিন। তাহলে যেই কাহিনীটা হয় এইখানে বলছে যে অষ্টক নিয়ম পালন করে থাকে, তাই না? যৌগ গঠন করার সময় তুমি নর্মালি চিন্তা করো ভাইয়া, যেটা কাহিনী হয় ক্যালসিয়ামের কিন্তু বাইরে 2টা আছে। তার মানে ক্যালসিয়াম যদি আমি ফ্লোরিন হয়, এই 2টা ইলেকট্রন, মানে 2টা ইলেকট্রন যেহেতু অষ্টক পূর্ণ করতে চাইলে 2টা ছেড়ে দেবো, ওর যোজনী 2 এখানে বসলো। ফ্লোরিনের বাইরে অষ্টক পূর্ণ করতে চাইলে ওর মাত্র একটা ইলেকট্রন লাগবে, ওই একটা যাবে এখানে। তো আলটিমেটলি একের কোনো ভ্যালু নেই, ক্যালসিয়াম ফ্লোরাইড। দেখো 2 জনে মিলে কিন্তু একটা যৌগ গঠন করবে, এটা আমাদের আনসার। ক্লিয়ার? যোজনীটা হেরফের হবে, এটাই যোজনীটা, এটা একটু মাথায় রাখবা। আমার কথা বুঝছো? কাহিনীটা বুঝছো তুমি? আশা করছি বুঝছো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আছে তারপরটা দেখো, ক্যালসিয়াম মনোডাইট্রাইট টেট্রাক্লোরাইড কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? কেন্দ্রীয় পরমাণু কেটা? এর ভিতরে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কিন্তু কার্বন। কেন্দ্রীয় পরমাণু কেটা ভাইয়া? কার্বন। কেন্দ্রীয় পরমাণু কি ভাইয়া? কার্বন। বলছে কি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কত? তুমি চিন্তা করো, কার্বনের ইলেকট্রন বিন্যাস করো। এটা আমি তোমাদের সৃজনশীল দেখাবো না। কার্বনের কত ভাইয়া? 6। প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কয়টা? 4টা না? তাহলে এন একটা দেবা, এন একটা 2টা, এন একটা 3টা, এন একটা 4টা। কেন 4টা আলাদা দিছি? কারণ ক্লোরিন 4টা আসবে। ধরো এনে ক্লোরিন বসবে, এন একটা ক্লোরিন, আবার আমি সিম্পলি বুঝাচ্ছি, এন আর একটা ক্লোরিন, আরও একটা ক্লোরিন, এন আরও একটা ক্লোরিন। দেখো তাহলে তুমি নর্মালি যে জিনিসটা হিসাব করবা, কেন্দ্রীয় পরমাণু আমাদের কাজ হয়েছে কিন্তু এটা নিয়ে, সর্বশেষ শক্তি স্তরে যখন এটার সাথে থাকবে 2, 4, 6, 8, তার মানে আমাদের আনসার আসবে কিন্তু ভাইয়া 8টা। হিসাব করতে হবে কিন্তু ভাইয়া এইরকম, বুঝছো? পরটাতে আসি, দেখো পরটা, কোনটি অক্টেট নিয়ম মেনে চলে না? বোরন ফ্লোরাইড। এখন তোমার প্রত্যেকটা হিসাব করতে হবে যে কোনটা অক্টেট মানে কি অষ্টক, কোনটা অষ্টক নিয়ম মেনে চলে না। যেমন তুমি এটা নিয়ে কাজ করি, আমরা দেখিয়ে বুঝতে পারতেছি। বোরন ফ্লোরাইড, তো বোরন ফ্লোরাইড মানে কি? ফ্লোরিনের এই যে তোমার এই যে বোরনের যোজনী আছে ওর কাছে, মানে 3টা গেছে ওর কাছে, তাই না? এখন তুমি নর্মালি হিসাব করবা, ভাইয়া। একটা বোরন, এটার ভিতরে বোরনের পারমাণবিক সংখ্যা কত? 5। প্রথম কক্ষপথে 2টা, বাকি থাকে 3টা, এক 2টা, এক 3টা। 3টাতে 3টা ফ্লোরিন আসবে। ধরো এন একটা ফ্লোরিন আসলো, আবার এন একটা ফ্লোরিন আসলো। তাহলে কয়টা হয়েছে দেখো তো? অষ্টক নিয়ম মেনে চলছে কিনা? এনে 2, এই 4, এই 6, 6টা হয়েছে, 8টা কিন্তু হয় না। এই জন্য অ্যান্সার আসবে কিন্তু এইটা, বুঝছো? সিম্পল জিনিস ভাইয়া। যোজনী দিয়া তুমি মাপকাঠি করতে পারবা যে এই যে বোরনের যোজনীটা এনে গেছে, ঠিক আছে। যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা না, তখন মাথায় রাখতে হবে ভাইয়া এই 3 কিন্তু বোরনের, তার মানে কি বোরনের বাইরে 3টে ইলেকট্রন আছে, এটা মাথায় রাখতে হবে। এবং আরও একটা ইন্টারেস্টিং পয়েন্ট, ফ্লোরিন তাহলে 3 জায়গায় আসবে, ঠিক আছে? এটা যারা আমার বেসিক ক্লাস দেখছো তোমরা কিন্তু ভাইয়া জানো, এগুলো পুরোটাই কিন্তু তোমাদের কাছে পানি ভাত, এগুলো কিচ্ছু না, জলের মতো ক্লিয়ার। ওকে, এবার দেখো পরেরটা, কোন যৌগের বন্ধন গঠনে অষ্টক নিয়ম অপেক্ষা 2-এর নিয়ম অধিক কার্যকরী?
যেমন এটা তুমি একটু চিন্তা করো, আমি এটাই সিলেক্ট করলাম, নাইট্রোজেন। নাইট্রোজেন আর হাইড্রোজেন তোমার তিনটে, তাই না? তার নাইট্রোজেন মেইন আছে কিন্তু এখানে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন। আবার এটার ক্ষেত্রে মেইন আছে কিন্তু বোরন। আবার এই জিনিসটার ক্ষেত্রে এখানে মেইন আছে কিন্তু তোমার, ধরো এটা না, সরি, এখানে এইটার ক্ষেত্রে মেইন আছে কিন্তু কার্বন। তো এই মেইন যেগুলো, এগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমার। তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কয়টা? 5টা। তাহলে 2, যেহেতু এখানে 3 আছে তাহলে 3টে আলাদা লেখো, এই একটা, এই একটা, এই একটা, তাহলে 3 আর 2 কত? 5। হাইড্রোজেন তাহলে অবশ্যই 3টে আসবে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এখন তুমি চিন্তা করো কয়টা হয়েছে, বলছে কি অষ্টক নিয়ম অপেক্ষা 2-এর নিয়ম অধিক কার্যকরী। এইটার দিকে ভালো করে তাকাও, 2-এর নিয়ম কেন বলছে? 2-এর নিয়ম কেন বলছে ভাইয়া? এইখানে এটা হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু একটা ইলেকট্রন ওর সাথে শেয়ার করছে, দেখো ওর বাইরে কিন্তু 2টা ইলেকট্রন হয়েছে। এই হাইড্রোজেনটা ওর বাইরে 2টা ইলেকট্রন হয়েছে, এই হাইড্রোজেনটা ওর বাইরে 2টা ইলেকট্রন হয়েছে। তো এখানে কিন্তু হাইড্রোজেন কিন্তু 2-এর নিয়মটা বেশি কার্যকর হয়েছে এখানে, তাই না? অপরদিকে নাইট্রোজেন কিন্তু অষ্টক পূর্ণ করছে, কিন্তু হাইড্রোজেনও কিন্তু এখানে কাজ করছে। আশা করছি পুরো জিনিসটা ভাইয়া তোমাদের কাছে পানিবাদ। ওকে, শেষ। টাইপ নাম্বার 6টা একেবারে সোজা তোমাদের বইয়ে। নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস মানে পর্যায় শ্রেণী 18 নম্বর গ্রুপে যারা আছে, যেমন কোন নিষ্ক্রিয় গ্যাসের এই এন শেলে 8টা ইলেকট্রন আছে। এন শেল, কে শেল, এল শেল, এম শেল, এন শেল চতুর্থ অধ্যায় পড়াইছে। চতুর্থ অধ্যায় না, সরি, তৃতীয় অধ্যায় তোমাদের পড়াইছে। তৃতীয় অধ্যায় কিন্তু ভাই তোমাদের পড়াইছে। এখন তোমার ওই হিসাবটা কিন্তু করতে হবে, ওই হিসাবটা কিন্তু ভাই তোমার করতে হবে, বুঝছো আমার কথা? এখন এই জিনিসটা কি বলছে, কোন নিষ্ক্রিয় গ্যাসের এন শেলে 8টা ইলেকট্রন আছে, এটা কিন্তু ভাই তোমার ক্রিপ্টন হবে। তাহলে ক্রিপ্টনে তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি বুঝতে পারবা কে শেল কোনটাকে বলে, এল শেল কোনটাকে বলে। আমরা তো জানি 1:2, আমরা এই ক্রিপ্টনে কিন্তু পারমাণবিক সংখ্যা এটা একটা হিসাব করি যে ক্রিপ্টন। তো ক্রিপ্টনের ক্ষেত্রে কি হবে, আমরা কিন্তু জানি যে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d, তারপর কিন্তু 4s আসবে, তাই না? এই জিনিসটা কিন্তু তোমার আসবে, তাই না? 3d আসবে, 4s আসবে। আর এখানে দেখো 3d আমরা জানি 10 আসবে, 4:2, 4p6 আসবে। এই হচ্ছে তোমার ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা, এটা কিন্তু তোমার ইলেকট্রন বিন্যাস। এখন তুমি বলবা, তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া সবাই তো বুঝলাম, কিন্তু ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত? ক্রিপ্টন হচ্ছে কিন্তু তোমার 36, কত? 36, একেবারে নিষ্ক্রিয় গ্যাস এটা। তাহলে যদি এটা 36 হয়ে থাকে, তাহলে তুমি নর্মালি ভাবো, দেখো আমি তোমাকে বুঝাই, তুমি বুঝতে পারবা না। তাহলে 1:2, 2:2, 2p6, 10টা, 12টা, 18টা, 18টা, 28টা, 30টা, এই 36টা। এখন তুমি চিন্তা করো কে শেল, এল শেল, এটা হচ্ছে কে শেল 1:2, এটা হচ্ছে কে শেল 2:2p, এটা হচ্ছে তোমার কে এল শেল 3s3p, 3d এম শেল, এটা হচ্ছে তোমার 4s4p, এন শেল। তো আমাদের বলছে এন শেলে 8টি ইলেকট্রন আছে। যেমন দেখো এটা হচ্ছে এন শেল, 6 আর 2 কত ভাইয়া? 8। কথায় লজিক আছে, 8টা ইলেকট্রন আছে। তার মানে এই জিনিসটা কিন্তু সত্য। তাহলে এই ক্রিপ্টন প্রত্যেকটা তোমার এভাবে ইলেকট্রন বিন্যাস করে কিন্তু দেখাইতে হবে প্রত্যেকটা, বুঝছো? বুঝছো আমার কথা? তারপর আসছি, কোন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি এক পরমাণুক? এক পরমাণুক দ্বারা কি বোঝায়? যারা আসলে কারোর সাথে কি করে না, ইলেকট্রন শেয়ার করে না বা দেয় না, সেটা মেইনলি নিষ্ক্রিয় গ্যাসে যারা আছে তারাই। তো আমি যেটা মনে করতেছি যে এইখানে তুমি একটু খেয়াল করো, যে আমি যেটা মনে করতেছি 8, 16, 17, এই 54 কিন্তু হবে। কারণ 54 নাম্বার এটা হচ্ছে জেনন, যেটা পর্যায় শ্রেণী 18 নম্বর গ্রুপের কিন্তু একটা মৌল, জেননের পারমাণবিক সংখ্যা। তো ওরা কিন্তু কারোর সাথে ইলেকট্রন শেয়ার করে না, এটা একটু মাথায় রাখবা। আমি বুঝতে পারছি, এটা কিন্তু জেনন হবে। তারপর দেখো, যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে থাকে? কোন মৌলদ্বয়, দ্বয় দ্বারা বোঝায় কিন্তু ভাইয়া 2টা মৌল, তারা যৌগ গঠন করার সময় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কিন্তু লাভ করে থাকে। যেমন ক্যালসিয়াম এবং সালফারের কথা চিন্তা করো, বা পটাশিয়াম, ফ্লোরিন। এখন প্রত্যেকটা তোমার ভাইয়া ইলেকট্রন কিন্তু তোমার বিন্যাস কিন্তু করতে হবে। যেমন ফর এক্সাম্পল, যৌগ গঠন করার সময় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে থাকে। যেমন আমরা যদি বলি ক্যালসিয়াম এবং সালফারের কথা, সালফারের পারমাণবিক সংখ্যা কত তুমি চিন্তা করো। প্রথম কক্ষপথে 2টা, 16 না? পরের কক্ষপথে 8টা, 8 আর 2 কত? 10, বাকি থাকে 6টা, তাহলে 2, 4, এই 6। ক্যালসিয়ামের সর্ববাইরে আছে কিন্তু 2টা, ওই 2টা ইলেকট্রনও কিন্তু তোমার এখানে দিয়ে দেবে 2টা। তাহলে দেখো এটা কিন্তু অষ্টকপূর্ণ কিন্তু করছে। এখন বলছে যে মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস করে লাভ করে থাকে, একই নিষ্ক্রিয় মৌলের। এখন তুমি বলবা যে ভাইয়া জিনিসটা আসলে কিরকম কাজ করে, এটাই তো বুঝতেছি না। এটা মেইনলি আমি বলি, শোনো ভাইয়া, এটা এইভাবে কাজ করে না। এটা কিন্তু ক্যালসিয়াম আমরা জানি 2+,
দুইটা ইলেকট্রন দিয়ে দেবে, এখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা। আবার আমরা জানি সালফার 2-, তাহলে যেটা দেখা যাবে ইলেকট্রন বিন্যাস করলে এরা কিন্তু আয়রনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে, আয়রনের মতো। এটা তৃতীয় অধ্যায়ের ভাইয়া, এটা তৃতীয় অধ্যায়ের কিন্তু পড়া, আমি কিন্তু এগুলো তোমাদের কিন্তু করাই দিছি, তুমি জাস্ট একটু হিসাব করো। সেটা আয়রন না, এটা আর্গনের মতো, আর্গন আর্গন আর্গন, এটা কিন্তু মেইনলি আর্গনের মতো। তুমি একটু হিসাব করলে দেখবা এটা কিন্তু আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে থাকে, আর্গন। একটু তুমি হিসাব করে দেখো, তাহলে তুমি বুঝবা। বুঝছো? বুঝছো ভাইয়া? ওকে, সেম, এটা তোমার সেম। তারপর দেখো নিচের কোন যৌগে প্রতিটা পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে? নিয়ন, নিয়ন মানে কি? নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10। এখন দেখো তো কোনটা নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে থাকে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি এটা যদি চিন্তা করি সোডিয়ামের কথা, যেমন সোডিয়াম অক্সাইড, খেলাটা দেখো, আমরা জানি সোডিয়াম ইলেকট্রন ছাড়লে সোডিয়াম প্লাস, সোডিয়াম আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 1, কিন্তু প্লাস বললে কি হয়? একটা ইলেকট্রন ছাইড়া দেয়, তার মানে একটা ইলেকট্রন কম হিসাব করবা। 1s2, 2s2, 2p6, তোমার এই 10টা হয়েছে। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, কিন্তু 2p6 3s1 তুমি লিখতে পারবা না। তাহলে দেখো এখানে 10টা হয়েছে, 10টা হইলে কিন্তু এটা নিয়নের মতো হয়েছে, আগেটাও এরকম হইবে। আবার অক্সিজেন, অক্সিজেন আমরা জানি অক্সিজেন কি করে, ওর বাইরে কিন্তু 4টা আছে। প্রথম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, প্রথম কক্ষপথে 2টা, পরটা 6টা, তা ওর আর 2টা লাগবে। তাহলে অক্সিজেন 2-, 2- মানে কি? 8টা আমরা জানি 8, 8-এর লাগে 2-, আমরা জানি মাইনাস থাকলে যোগ করতে হয়, 8-এর লাগে 2 যোগ করতে হবে। এগুলো তৃতীয় চতুর্থ অধ্যায়ে পড়াইছি। 1s2, 2s2, 2p6, তোমার এই 10টাই কিন্তু হয়েছে, যেটা কিন্তু দেখো নিয়নের মতো কিন্তু হয়েছে। বুঝছো? এই যে ইলেকট্রন বিন্যাসটা আমি করলাম, অনেকেই এইটা বোঝে না। এটা বোঝার জন্য রিফাত ভাইয়ার তৃতীয় অধ্যায় অন্তত পক্ষে তৃতীয় অধ্যায়ের ক্লাসটা ফুল দেখতে হবে, ফুল দেখতে হবে। নাহলে তুমি ভাইয়া এই কনসেপ্ট তুমি জীবনেও বুঝবে না। সারাদিন যদি আমি পড়াইও তুমি কাজ হইবে না, কোনো কাজ হইবে না, তুমি এই জিনিসটা কিন্তু ভাই বুঝবে না। ওকে, নিচের কোন যৌগটির গঠনকালে প্রতিটা পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে থাকে? ম্যাগনেসিয়াম অক্সাইড। কেমনে? তুমি চিন্তা করো, ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে আমরা পাই ম্যাগনেসিয়াম, ওর বাইরে 2টা আছে, 2টা ইলেকট্রন ছেড়ে দেবে, তাহলে 2+। যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে পজিটিভ, আমরা এই অধ্যায় শিখছি। তো ম্যাগনেসিয়ামের আমরা জানি কিন্তু 12, তাহলে 1s2, 2s2 হিসাব করতে হবে 10টার, তাহলে 2p কত? 2p6, এই 10টা। তা 10টা মানে কি এটা নিয়নের মতো হয়েছে না? নিয়নের মতো অর্জন করছে না। অক্সিজেনে আমরা জানি ওর 2টা ইলেকট্রন লাগবে অষ্টক পূরণ করার জন্য, তাহলে যার ইলেকট্রন লাগবে গ্রহণ করে তারা মাইনাস, নেগেটিভ, তাহলে এই 8, তাহলে 1s2, তাহলে 8 আর 2 কত ভাইয়া? 10, তাহলে 1s2, 2s2, 2p6, এই দেখো 10টা ইলেকট্রন হয়েছে, তার মানে নিয়নের মতো অর্জন করছে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি আশা করছি ভাইয়ারা তোমরা প্রত্যেকে এই পুরো জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো, ঠিক আছে? তো আমি এটা বলে দিই, এটা কিন্তু ক্যালসিয়াম হবে, তুমি একটু হোমওয়ার্ক থাকবে, তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করবা, এবং পরেরটা আমি কিন্তু বলে দিচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড হবে, এটা তোমার হোমওয়ার্ক থাকবে। ওকে, এটা তুমি একটু করে নেবা। টাইপ নাম্বার 7 আসি, খুবই 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 ইম্পর্টেন্ট টাইপ, এটা আসলে কোনোভাবে তুমি বাদ দিতে পারবে না। এই অংশটা কি? ক্যাটায়ন আর অ্যানায়নের টাইপ, ক্যাটায়ন ও অ্যানায়ন, তোমাদের এই চ্যাপ্টারের ক্যাটায়ন অ্যানায়ন আছে না, এখান থেকে বোর্ডে কোশ্চেন আসে। অ্যালুমিনিয়াম 3+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত? এটা কিন্তু একটা আয়ন, কোনো একটা মৌলের মাথায় যদি কোনো চার্জ থাকে ওটা কিন্তু আয়নে কনভার্ট হয়, রাইট? তৃতীয় অধ্যায় শিখাইছি, চতুর্থ অধ্যায় কিন্তু বেশি শিখাইছি। আমরা জানি মেইনলি অ্যালুমিনিয়াম 3+, আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 না? তো তুমি বলো ভাইয়া যে 13 যদি হয় তাহলে এখানে বলছে আয়নের ইলেকট্রন সংখ্যা কত? আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম, এটা আমরা জানি। যদি এখানে মাথায় কোনো চার্জ আসে, চার্জ আসলে কিন্তু ইলেকট্রন সংখ্যার তারতম্য হয়, যদি প্লাস আসে তাহলে বিয়োগ হইবে, যদি মাইনাস আসে তাহলে যোগ হইবে। যেমন 13 থেকে তুমি 3 বিয়োগ করবে, দ্যাট মিনস 10, তাহলে আমাদের আনসার আসবে কিন্তু 10। ক্লিয়ার? বুঝছো? কারণ যোগ থাকলে বিয়োগ করতে হয়, যোগ থাকলে কি করতে হয় ভাইয়া? বিয়োগ করতে হয়, যোগ থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। ওকে ফাইন। 1s2, 2s2, 2p6, এখানে কত ভাইয়া? এটা কি? 1s2, এখানে কয়টা ইলেকট্রন ভাইয়া? 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন আছে কার? নিয়নের। দেখো তো অপশনে নিয়ন আছে কিনা, নাই, ভয় পাওয়ার কিছু নাই। বাট এটা কিন্তু আনসার আসবে ম্যাগনেসিয়াম 2+। কেন ম্যাগনেসিয়াম 2+? ম্যাগনেসিয়ামের কত পারমাণবিক সংখ্যা? 12। ভাইয়া প্লাস থাকলে বিয়োগ করতে হয়, এই 12 থেকে 2 বিয়োগ করবা, কত? 10। তাহলে এখানে আছে কয়টা? 6 আর 2 8, আর 2 কত? 10, মিলছে, এই জন্য ম্যাগনেসিয়াম 2+। পানি পানি। ক্যালসিয়াম 2+, ইলেকট্রন বিন্যাস কোনটার অনুরূপ? ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামের আমরা জানি ভাইয়া 20, বাট 2+ মানে কি? 20 থেকে 2 কি করতে হইবে? বিয়োগ করতে হইবে। 20 বিয়োগ 2 কত ভাইয়া? 18। 18 আছে কার? পটাশিয়ামের, এই যে শেষ। ডান 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 ডান। বুঝছো? আচ্ছা আমার মনে হয় ভুল হয়েছে, পটাশিয়ামের না, কি বলি দূর, আর্গনের ভাইয়া 18 হয়েছে, আর্গনের হবে। বুঝছো? আর্গনের হবে, আর্গন 18, পটাশিয়ামের তো 19।
বুঝছো আমার কথা? বুঝছো? নেক্সট আছে পরেরটা, ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন সংখ্যা। তার মানে ক্যালসিয়ামের তুমি জানো 20, 2+ মানে কি ভাইয়া? তো 20 থেকে প্লাস বলে বিয়োগ করতে হবে কত ভাইয়া? 18। খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। নেক্সট 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 পরেরটা, কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা রিফাত ভাইয়ার মাস্টার পড়বুকে যেভাবে থাকবে সেভাবে কিন্তু ভাইয়া পড়াচ্ছি। ওকে, এই এমসিকিউ গুলো রিফাত ভাইয়ার মাস্টার পড়বুকে থাকবে। এসএসসি 26 ব্যাচ পাবা না, কিন্তু এসএসসি 27 ব্যাচ বা পরবর্তী ব্যাচগুলোতে তোমরা যারা আসবে ইনশাল্লাহ পাবা। কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণু অনুরূপ? আর্গনের কত ভাই? 18। তাহলে এটা হবে কিন্তু ক্যালসিয়াম 2+। কেন? হিসাব করো, ক্যালসিয়ামের আমরা জানি 20, ওই 2+, থাকলে 20 থেকে 2 বিয়োগ করতে হবে কত ভাই? 18। আর্গনও তো 18। অ্যান্সার ওইটা। শেষ 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 শেষ। কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়ন ইলেকট্রন সংখ্যা সমান? অ্যানায়নও যা, ক্যাটায়নও কিন্তু তা, ইলেকট্রন সংখ্যা কিন্তু আমার সমান। যেমন এই সোডিয়াম ক্লোরাইড, কেন তুমি চিন্তা করো, সোডিয়াম ওর বাইরে কিন্তু একই ইলেকট্রন আছে, রাইট? তার মানে ওর +1। আর ক্লোরিন ওর বাইরে কিন্তু অষ্টক পূর্ণ করতে হলে একটা ইলেকট্রন লাগবে, তার মানে -1। তো +1 এটা ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। তো আমাদের আনসার আসবে কিন্তু এটা। ক্লিয়ার? আমি বুঝতে পারছি? আচ্ছা, এখন এইখানে একটু কথা আছে। এখন শোনো, বলছে কি, এটা তো আমি আয়নের কথা চিন্তা করছি, তোমরা পাওয়ার পরে এরকম করবে না, কিন্তু বলছে ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা জীবনে সমান হইব। আমরা জানি সোডিয়ামের কত? 11। তো 11 থেকে 1 বিয়োগ করলে আলটিমেটলি 10। এটা হচ্ছে 17। তো দাঁড়াও, এটা একটু আমি সেভ দিই, কারণ কারেন্টটা চলে গেছে। বুঝছো? একটু ওয়েট করো ভাইয়া। তো এই বর্তমানে তো কারেন্টে অনেক সমস্যা করতেছে, তাই না? তো এটা যদি ধাপ করে বন্ধ হয়, এখন তো আইপিএস চলতেছে, তো তাহলে তো ঝামেলা হইতে পারে। একটু সেভ দিয়ে নিচ্ছি আমি, হ্যাঁ? কারণ তোমাদের তো এটা আমি পিডিএফ ভাইয়া দিব, বুঝতে পারছো আমার কথা? পিডিএফটা ভাইয়া তোমরা পাবা, আশা করছি বুঝছো। তো তোমাকে কিন্তু এখানে ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। তো এটা আমাদের গেল, এই যে এটা 17, মাইনাস থাকলে যোগ করতে হয়। এই 1 যোগ করলাম 18, জীবন হইবে না ভাইয়া। তো যখন পাওয়ার পরপরই টাচ করে এরকম তুমি করবা না, তাহলে তোমার ভুল হবে ভাইয়া। তুমি ঠান্ডা মাথায় একটু বলবা এখানে কি বলছে এক্স্যাক্টলি, এখানে কি বলছে এখানে ভাইয়া। তুমি এটা চিন্তা করো, ক্যালসিয়াম সালফাইড, এটা তুমি চিন্তা করতে পারো। ক্যালসিয়ামের আমরা জানি, ক্যালসিয়াম ও কিন্তু কত? 20। ও কিন্তু 2টা ইলেকট্রন ভাইয়া ছাইড়া দেবে। তো 2টা ইলেকট্রন ছাইড়া দিলে তাহলে 20 থেকে তোমার 2 বিয়োগ করতে হবে ভাইয়া। কত ভাইয়া? 20 থেকে 2 বিয়োগ করলে 18। অপরদিকে সালফেট, ও কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করবে, ও 2- ভাইয়া। সালফারের কত? 16। তো মাইনাস থাকলে যোগ করতে হয়, 16 লাগে 2 তুমি যোগ করবা, তো কত ভাইয়া? 18। দেখো 18 সেম হয়েছে। তাহলে ক্যালসিয়াম সালফেট আমাদের আনসার আসবে কিন্তু ক্যালসিয়াম সালফেট। কোনটা আসবে ভাইয়া? ক্যালসিয়াম সালফেট। বুঝছো? এটাই আমাদের আনসার। ক্লিয়ার? তারপর আসছে কিন্তু নেক্সট পরেরটা, যে কোনটির আকার সবচেয়ে বড়? আকার বড়, এটা ডিপেন্ড করে তোমার হচ্ছে ইলেকট্রনের উপর। আচ্ছা, টাইপ নাম্বার 7 কিন্তু আমরা আছি। আকার বড় ভাইয়া, এখানে কি বলছে? আকার বড়। আমরা কিন্তু জানি আকারটা ডিপেন্ড করে পারমাণবিক সংখ্যার উপর। তুমি চিন্তা করো, এটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। সোডিয়াম প্লাস বলছে, আমি জানি 11, বাট প্লাস কিছু নাই, তার মানে কি 11 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 10। আরো কমছে, 1 কমছে। ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়ামের আমরা জানি 12, ঠিক আছে। 2+ মানে কি 12 থেকে 2 বিয়োগ করলে কত? 10। অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে। অ্যালুমিনিয়ামে আমরা পারমাণবিক সংখ্যা জানি 13, তাতে কি হয়েছে? কিন্তু 13 থেকে 3+3 কমবে 10। দেখো তিনটাই কিন্তু 10, বাট এইটাই 11। তার মানে যেটাই বেশি ওইটাই আমাদের আনসার। বুঝছো? কোনটি অ্যানায়ন? একটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ক্যাটায়ন, এবং অন্য আরেকটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার অ্যানায়ন। এখন তুমি বলবা যে ভাইয়া তুমি বলবো যে ভাইয়া এটা বুঝবো কিভাবে? তুমি চিন্তা করো, তবে একটু দেখো, ইলেকট্রন বিন্যাস করো 2, পরে 8, 8 2 কত? 8 2 কত? 10, 2 4 6 8, 18। এটার মধ্যে 18 আছে, এটার মধ্যে 18টা আছে, কিন্তু এখানে লেখা কি? 17 লেখা, 17+ লেখা। 17+ মানে কি? আমরা জানি যে এখানে আছে কত? 18টা না? তো এখানে আছে 17+। দাঁড়া, ওয়েট আনছি 17+, তার মানে একটা কমছে, মানে একটা এখানে বাড়তি, ইলেকট্রনে একটা বাড়তি। একটা যদি বাড়তি হয়, তার মানে তোমার চিন্তা করতে হবে একটা অ্যানায়ন, কারণ অ্যানায়নে বাড়ে। যেমন এই 17 লাগে 1 যোগ করলে হয় 18, ঠিক আছে। তার মানে তুমি চিন্তা করো যে এই জিনিসটা আসলে কি হইতে পারে। যেমন ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস কাজ করে, তো এইটা তাহলে এটা কিন্তু হবে 18। আমরা জানি এটা 17, ঠিক আছে, কিন্তু এই মাইনাসের লাগে কিছু না, মানে 17 লাগে তোমার 1 যোগ করলে কত হয়? 18। জিনিসটা কিন্তু এরকমই। তাহলে এটা কিন্তু একটা অ্যানায়ন, কারণ মাইনাস আসছে, মাইনাস থাকলে অ্যানায়ন মানে কি ভাইয়া? মাইনাস থাকতে হবে, এটাই নিয়ম।
বুঝছো? টাইপ নাম্বার 7 আমাদের ডান। তারপর আসে কিন্তু টাইপ নাম্বার 8। টাইপ নাম্বার 8 মানে কিন্তু আয়নিক বন্ধন। তোমরা কিন্তু জানো তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন নিয়ে কত সুন্দরভাবে এক্সপ্লেইন করছে, রাইট? ওকে, ক্যালসিয়াম হাইড্রেটের কোন ধরনের বন্ধন বিদ্যমান ভাই? এটার মধ্যে কোন বন্ধন আছে? ক্যালসিয়াম হাইড্রেট। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, তুমি চিন্তা করো, এটা দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম হাইড মানে হচ্ছে এটা 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 একটু তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারো, বা ইলেকট্রন বিন্যাসটা আমি ডাইরেক্ট করাই যেভাবে আমি সৃজনশীল তোমাদের করাইছি। ক্যালসিয়ামের বাইরে দুইটা ইলেকট্রন আছে, ওকে, দুইটা ইলেকট্রন সাইডে দেবে। যারা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু নেগেটিভ মানে মাইনাস মাইনাস দুইটা ইলেকট্রন সাইডা যারা ইলেকট্রন ত্যাগ করে ওরা চার্জ কিন্তু কি হয়? প্লাস হয়, ক্যালসিয়াম 2 প্লাসে পরিণত হবে। অপরদিকে ভাইয়া হাইড্রোজেন, আমরা জানি একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবং হাইড্রোজেন মাইনাসে পরিণত হইতে পারবে, তাই না? কিন্তু হাইড্রোজেন লাগবে দুইটা, তাহলে দুইটা হাইড্রোজেন, কারণ এখানে দুইটা না, দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2H মাইনাসে কিন্তু ভাইয়া পরিণত হবে, 2H মাইনাসে তোমার পরিণত হবে। বুঝছো জিনিসটা? বুঝছো? এটাই ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন সাইডে দেবে, ক্যালসিয়াম 2 প্লাস। আবার অপরদিকে আমরা জানি একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু আমার লাগবে এখানে দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2H মাইনাস পরিণত হচ্ছে। তুমি বলবে দুইটা কেন? কারণ দেখো ক্যালসিয়াম H2, অর্থাৎ এখানে H2, হাইড্রোজেন কিন্তু এখানে দুইটা, খেয়াল করছো? তাহলে এটা একটা আয়নিক বন্ধন ভাইয়া, যেখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে ওটাকে বলা হয় কিন্তু আয়নিক বন্ধন, ঠিক আছে? ম্যাগনেসিয়াম হাইড্রেট, এটা কোন ধরনের? এটা ইলেকট্রনের আদান প্রদান করছে ভাইয়া, এটা একটা আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন শেষ। টাইপ নাম্বার 8 আমাদের কিন্তু শেষ। টাইপ নাম্বার 9-এ আসে ভাইয়া সমযোজী। টাইপ নাম্বার 9 হচ্ছে কিন্তু তোমার সমযোজী বন্ধন। অ্যামোনিয়াতে কতটি সমযোজী বন্ধন আছে তুমি একটু চিন্তা করো। তোমার এখন বুঝতে হবে অ্যামোনিয়া ভাইয়া, এই অ্যামোনিয়া মানে কি? NH3, এই যে 3 মানে তিনটা, তারপরে তিনটা আছে ভাইয়া, তিনটা। এটা কিন্তু একটা সমযোজী বন্ধন। আমি বেসিকে তোমাদের শিখেছি যে কোনটা আয়নিক বন্ধন কোনটা সমযোজী বন্ধন। সৃজনশীল প্র্যাকটিসে তুমি তো দেখতেই পারবা না কোনটি সমযোজী যৌগ। গুড কোয়েশ্চন, কোনটা সমযোজী যৌগ? এই লুক 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 তাকাও, এটা আমি যেটা বলবো HCl। কেন ভাইয়া? তুমি নর্মালি গেস করো যে ক্লোরিনের কত? ক্লোরিনের কিন্তু 17, প্রথম কক্ষপথে 2টা, পয়টা কত ভাইয়া? 8টা, তো 8 আর 2 কত? 10, পয়টা কত? 7টা, 2 4 6, এই যে তোমার 7। তাহলে এখানে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন শেয়ার করবে ভাইয়া, এখানে একটা হাইড্রোজেন ওর লাগে ইলেকট্রন শেয়ার করবে। আমরা জানি আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য। আয়নিক বন্ধন মানে কি? যারা এক্স্যাক্টলি ইলেকট্রন আদান প্রদান করবে, অর্থাৎ যেখানে চার্জের একটা বিষয় থাকবে প্লাস মাইনাস। আর সমযোজী বন্ধন মানে যারা ইলেকট্রন শেয়ার করবে। দেখো HCl কিন্তু ইলেকট্রন শেয়ার করছে, বাকি দেখো ক্যালসিয়াম ক্লোরাইড বলো, অ্যালুমিনিয়াম অক্সাইড বলো, ম্যাগনেসিয়াম অক্সাইড, প্রত্যেকে কিন্তু চার্জের আদান প্রদান করছে। সবগুলা কিন্তু আয়নিক বন্ধন ভাইয়া, সবগুলা কিন্তু আয়নিক বন্ধন। ওকে, কুমিল্লা বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে কিন্তু ভাইয়া আসছে। ওকে, এখন তুমি চিন্তা করো, তুমি পরেরটা দেখো, ফসফরাস ট্রাইক্লোরাইডে অণুতে কতটি সমযোজী বন্ধন? তাহলে ফসফরাস মনো ডাই ট্রাই, ট্রাই মানে কিন্তু 3, তার মানে PCl3 তে কতটি সমযোজী বন্ধন আছে? গুড কোয়েশ্চেন। PCl3 যেহেতু এখানে তোমার 3 আছে, তার মানে আনসার 3টা, 3 আছে আনসার 3টা, শর্টকাট 3 আছে আনসার 3টা। PCl3 যৌগ মুক্তজোর ইলেকট্রন কয়টা? এখন তোমার এটা আঁকতে হবে। এখানে মেইন কেটা ভাইয়া? ফসফরাস। তাহলে ফসফরাসে কত? 15, প্রথম কক্ষপথে 2টা, ময়মনসিংহ 25 আসছে। দেখো কতটা ইম্পর্টেন্ট, এগুলো আসবে 4, তারপরে এসে এই 6 আর 2 মানে 8 আর 2 কত? 10, তো 10 আর বাকি থাকে 5টা। তাহলে এখানে দিলাম 2টা, যেহেতু এখানে 3, এই 3টা আলাদা দাও, একটা এই 3টা আমি আলাদা দিলাম, 5টার মধ্যে ধরো এখানে একটা ক্লোরিন বসলো, এখানে একটা ক্লোরিন, সাপোজ ক্লোরিন, আবার এখানে আর একটা ক্লোরিন বসলো, আবার এখানে সাপোজ আমি বলে দিলাম এখানে একটা ক্লোরিন বসলো। এখন আমাকে বলছে কি ভাইয়া মুক্তজোর। মুক্তজোর মানে কি? মুক্তজোর আর বন্ধন জোর দুইটা জিনিস আসবে আমাদের এখানে। হ্যাঁ, মুক্তজোর মানে কি? উড়াল পঙ্খির মতো যাকে তুমি ছাইড়া দেবা, হ্যাঁ, যাকে তুমি ছেড়ে দিছো, খাঁচায় নাই। একটা হচ্ছে বন্ধন মানে বন্ধন মানে আটকে রাখা, যেমন পাখি যখন খাঁচার ভিতরে আবদ্ধ থাকে ওটাকে বলা হয় কি? আটকে রাখছে, বন্ধনের ভিতরে আছে। একটা হচ্ছে মুক্তজোর, একটা হচ্ছে বন্ধন জোর। তো মুক্তজোর মানে কি? যেই পাখিকে তুমি ছাইড়া দিছো, যাও তোমাকে আমি ছেড়ে দিলাম, তোমার সাথে লাগবে না, যাও, শেষ, সেখানেই শেষ। তো জিনিসটা তুমি দেখো ভাইয়া, তুমি তাকাও, লুক তাকাও, এখানে দেখো, এখানে কিন্তু ক্লোরিন আছে। এই ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন দিয়া এটার লাগে কিন্তু একটা বন্ধন গঠন করছে। এই ক্লোরিনটা একটা ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করছে, এটাও বন্ধন গঠন করছে, বাট ওরা দুইজন কিন্তু মুক্ত আছে, মুক্ত। তাহলে বলছে মুক্তজোর ইলেকট্রন কত জোড়া? জোড়ার কথা বলছে। আমরা জানি এক জোড়ায় 2টা, যেমন তোমার জুতো কিন্তু এক জোড়া মানে 2টা। তাহলে কত জোড়া তোমার কিন্তু হইবে কি? বলো দি কত জোড়া হইবে? এটা মুক্তজোর হবে না বন্ধন জোর হবে ভাইয়া? বলো, আমার কথা বলো, আমার কথা বুঝছো? মুক্তজোর কয়টা হইবে? হ্যাঁ, এখন শোনো, এইখানে একটু পেঁয়াজ আছে, সুন্দর একটা পেঁয়াজ আছে। পেঁয়াজটা হচ্ছে কি?
PCl3 যৌগে মুক্ত জোর ইলেকট্রন কয়টা? এখানে কিন্তু কাউকে বলে নাই যে PCl3 যৌগে ফসফরাসের মুক্ত জোর ইলেকট্রন কয়টা। যদি বলতো যে ফসফরাসের মুক্ত জোর ইলেকট্রন কয়টা, তাহলে অ্যান্সার হইতে কিন্তু এক, কারণ দুগ্গ মিললে এক হইতে। তার মানে আমাদের বুঝতে হবে, যদি নির্দিষ্ট কইরা না বলে, তার মানে ক্লোরিনের কয়টা আছে আর ফসফরাসের কয়টা আছে একসাথে তোমার চিন্তা করতে হবে। ক্লোরিনের আমরা তো জানি 2 4 6, আবার এটার 2 4 6, আবার এটার 2 4 এই 6। এখন তুমি দুইটার তাই হিসাব করবা। ফসফরাসের দুগ্গ মিললে এক, আবার দুগ্গ মিললে 2 গ 3 গ 4 গ 5 গ 6 গ 7 গ 8 গ 9 গ 10 গ। তাহলে আমাদের এইখানে তুমি চিন্তা করতে পারো, এখানে তুমি একটু চিন্তা করো ভাইয়া। ক্লোরিনে এখানে মুক্তজোর বলছে ভাইয়া, মুক্তজোর। এখন ভাইয়া তুমি দেখো এটার হিসাবটা একটু অন্য রকমের হবে। তুমি দেখো এখানে কয়টা? 3টা না? 1 2 3, এনে 3টা। তাহলে ক্লোরিন কয়টা? 3টা। তাহলে এনে 3টা 6টা আর 3টা 9টা। এই একটা কত? 10টা। তো 10টায় মিললা তোমার মেইনলি 5 জোড়া হবে। ওকে, 5 জোড়া হবে। আমার কথা বুঝছো? 5 জোড়া হবে। তো আমাদের অ্যান্সারটা কিন্তু আসবে এখানে 5 জোড়া। কয় জোড়া? 5 জোড়া। কিন্তু যে আমার কাছে একটু খটকা লাগতেছে ভাইয়া, 5 জোড়া না ভাই, 10 জোড়াই তো হওয়ার কথা। 10 জোড়াই হওয়ার কথা। এখানে কিছু একটা মিস্টেক আছে, মিস্টেক কিন্তু আছে। কারণ আমরা তো এই যে 10টা যে হিসাব করছি, এই 10টা যে হিসাব করছি দুগ্গ না, দুইটা মিলে একটা, তাহলে এনে 3টা 6টা, এনে 3টা 9টা, এর একটা 10টা, তাহলে 10 জোড়া বা 10টা, তাহলে 10 জোড়া কিন্তু হবে। এখানে তো হওয়ার কথা ভাইয়া 10 জোড়া, ঠিক আছে। কিন্তু এইখানে হিসাবটা কিন্তু করছে এইরকম যে ভাইয়া যদি জোড়ার হিসাবে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা বলছে যে 10টা মিল্লা 5 জোড়া বলছে। 10টা মিল্লা 5 জোড়া দেখাইছে কিন্তু ভাইয়া 5 জোড়া। দেখো এই জিনিসটা আর একটু ক্লিয়ার করে দিই। PCl3 যৌগটিতে মুক্তজোর ইলেকট্রন কয়টা? আমরা দেখছি 10টি, মানে 2টা মিলে 10টা এরকম হয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার এখানে এই 10টি, এই যে 10টা হবে। পরে দেখো ভাইয়া কোনটির অণু ত্রিপরমাণুক, মানে 3টা আছে, 3টা পরমাণু আছে। যেমন ফর এক্সাম্পল তুমি চিন্তা করো যে আমি যদি বলি এখানে আছে কি ওজন আছে, ওজন। কারণ ওজনের ক্ষেত্রে আমরা জানি O3, ওজনের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া? O3 মানে ত্রিপরমাণু। কুমিল্লা বোর্ড 25 আসছে, তুমি চিন্তা করতে পারো কতটা ইম্পর্টেন্ট। কোন পরমাণুটা দ্বিপরমাণু ভাইয়া? এটা কিন্তু ফ্লোরিন। হ্যাঁ, ফ্লোরিন সবসময় কিন্তু দুগ্গ থাকবে। কারণ আমি সপ্তম অধ্যায় কিন্তু ভাইয়া তোমাদেরকে শিখাইছি, দেখতে পারবা মানে যে ক্লোরিন অর্থাৎ কিছু কিছু মৌল আছে যারা কিন্তু একলা থাকতে পারে না, সবসময় দুগ্গ থাকে। তার ভিতরে কিন্তু ভাই তোমার ফ্লোরিন পড়ছে, তার ভিতরে কি পড়ছে? ফ্লোরিন পড়ছে। একটু তুমি মাথায় রাখবা, বুঝছো? তো একটু মাথায় রাখতে হবে ভাইয়া, একটু মাথায় রাখতে হবে। তো আমি তোমাকে একটু শিখাই যে ভাইয়া এখানে কিছু বন্ধনের একটা বিষয় আছে। বন্ধনের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন সবসময় কিন্তু H2 আকারে থাকে, অক্সিজেন O2 আকারে থাকে, নাইট্রোজেন N2 আকারে থাকে, আর ক্লোরিন Cl2 আকারে থাকে। কিন্তু তাদের একটা গাঠনিক সংকেত আছে। যেমন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এটাকে বলা হয় গাঠনিক সংকেত। ওকে, যেমন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি অক্সিজেন ডাবল বন্ড, নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন ট্রিপল বন্ড, আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন সিঙ্গেল বন্ড। এই কয়টা জিনিস একটু তোমার মাথায় রাখতে হবে, একটু ভাইয়া মুখস্থ রাখতে হবে। এই কটা জিনিস একটু মুখস্থ করতে পারবা না ভাইয়া? একটু কষ্ট করে মুখস্থ করো ভাইয়া, একটু মুখস্থ করো। হ্যাঁ, জান আমাদের এটা। তারপর আসি দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, তার মানে কি? PCl5 অণুতে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা? তো বন্ধনজোড় ইলেকট্রন তো তুমি বুঝতেই পারতেছো। যদি PCl এটা যদি হয়, যেমন তুমি চিন্তা করো প্রথম কক্ষপথে 2টা ফসফরাসের, দ্বিতীয় কক্ষপথে কত? 2 4 10টা, পরেরটা কত? 5টা, তাই না? 5টা। এখন 5টা তুমি আলাদা লেখো, 2 4 5টা কেন আলাদা রাখলাম? কারণ এখানে ক্লোরিন আসবে কিন্তু ভাইয়া 5টা। তো এখানে একটা আসলো, এখানে আর একটা আসলো, এখানে আর একটা ক্লোরিন আসলো, এন আর একটা আসলো, তাহলে আমাকে বলছে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা? তাহলে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা। কয়টা বলো এখন তুমি অ্যান্সার দাও। এর অ্যান্সারটা কি আসবে? 5টা। এটা কিন্তু ঠিক আছে, 5টা। ওকে, তারপর দেখো PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণু মানে কি ভাইয়া? ফসফরাস। সর্বশেষ শক্তি স্তরে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা? 5টা। এইমাত্র তুমি হিসাব করছো, 5টা। বুঝছো? আমি বুঝতে পারছি। ভাইয়া ক্লিয়ার?
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই অংশগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পয়টা দেখো ভাইয়া, অ্যামোনিয়া অণুতে মুক্তজোর ইলেকট্রন কয়টা? অথবা আসতে পারে অ্যামোনিয়া অণুতে কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ মানে কি? সঙ্গহীন মানে মুক্ত। এই নিঃসঙ্গ দ্বারা কিন্তু বুঝাইছে ভাইয়া মুক্ত। একটু ইউনিক কোশ্চেন করছে। নিঃসঙ্গ দ্বারা কি বুঝাইছে ভাইয়া? মুক্ত, ফ্রি, যে ওর কেউ নাই, এরকম কিন্তু বুঝাইছে। মানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া আমরা জানি NH3। তাহলে তুমি চিন্তা করো নাইট্রোজেন, নাইট্রোজেনের সাত প্রথম কক্ষপথে দুইটা, পয়টা পাঁচটা, তাহলে 2 3 4 এই 5। এখানে 3টা আলাদা লিখছি কেন? কারণ 3টা হাইড্রোজেন বসবে। ধরো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 3টা আলাদা হাইড্রোজেন বসছে। এখন তোমাকে বলছে মুক্ত জোর, তাহলে এখানে এগুলো কিন্তু বন্ধন জোর। একমাত্র আছে এই একই আছে, একটাই আছে, কারণ দুগ্গ মিল্লা এক না, দুগ্গ মিল্লা ভাইয়া তোমার একটা না। আমি আশা করছি তোমরা বুঝছো। পরে দেখো কার্বন অক্সাইড অণুতে মুক্ত জোর, এভাবে কিন্তু মুক্ত জোর কয়টা, বন্ধন জোর, এগুলো পরীক্ষাতে আসবে। এগুলো আসলেই তোমার মেইন যেটা, সেটাকে তোমার কি করতে হবে? গোল্লা 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 দিয়ে তুমি হিসাব করো। আমার কথা বুঝছো? ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, এখানে কিন্তু অক্সিজেন আছে, তাই না? তো অক্সিজেনের কত? 8, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কয়টা? 2 4, ধরো 5, বা এখানে আমি দিলাম ফর এক্সাম্পল এই ধরো 6। এবার আছে কিন্তু কার্বন, কার্বনের কত? 6টা, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 4টা। তো 4টা, এই পরেরটা কত? 4টা না, 4 2 6, তাহলে 2 আর এনে বসলে 4, এনে বসলে 4টা বসলে তাহলে অষ্টক পূরণ করতে পারবে না। তার মানে এই 2টা এখানেও বসবে, তাহলে এখানে বসলে তো ঝামেলা। বলছে কিন্তু মুক্তজোর ইলেকট্রন কয়টা? এক্স্যাক্টলি মুক্তজোর ইলেকট্রন কয়টা আমি বলি তোমাকে। এটা তো তোমার হচ্ছে কিন্তু কার্বন, এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের কত? 8 না, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা হচ্ছে 6টা, 6টার মধ্যে 2টা 4টা, বাকি 2টা এনে দিলাম। আবার কার্বনের হচ্ছে 6, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 4টা, তাহলে 2টা এনে দিছি, বাকি 2টা এনে দিছি। তাহলে দেখো আমাদের বলছে মুক্তজোর, মুক্তজোর আছে 1 ক 2 গ আর এই 1 ক 3 গ, তাহলে মোটামুটি আমাদের আনসার আসবে কিন্তু ভাইয়া 3টা। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বুঝছো 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 বুঝছো? এইটাই এইটাই। তারপর তুমি চিন্তা করো নিচের কোন অণুতে মুক্তজোর ইলেকট্রন সবচেয়ে বেশি? নাইট্রোজেন, অক্সিজেন, তারপর ক্লোরিন, হাইড্রোজেন। ক্লোরিনে সবচেয়ে বেশি কেন? তুমি চিন্তা করো, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কত? 8টা, 8 2 কত? 8 2 কত ভাইয়া? 10। তাহলে পরেরটা হচ্ছে 7টা, 2 4 6 এই 7। তাহলে দেখো সবগুলাই কিন্তু এই একটা মুক্তজোর, এই একটা মুক্তজোর, এই একটা মুক্তজোর, 3টা মুক্তজোর, যেগুলো কিন্তু অন্যান্যগুলোয় নাই। অন্যান্যগুলোয় ভাইয়া তোমার নাই বললেই কিন্তু চলে। ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড অণুতে প্রতিটি অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রনের সংখ্যা কত? কার্বন ডাইঅক্সাইড, কার্বনের কত? পারমাণবিক সংখ্যা কত? 6, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কয়টা? 4টা, তাহলে এই 2 এই 2 সাইড, এগুলো কিন্তু কার্বন। আর অক্সিজেন আসি, তাহলে অক্সিজেনের প্রথম কক্ষপথে 2টা, পরেরটা আছে কয়টা? 6টা, তাহলে 2 4, বাকি 2টা এনে দেবে 6টা। আবার সেমভাবে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 6টা, 2 এই 4, বাকি 2টা এনে দিল এই 6টা। এখন আমাকে বলছে যে অণুতে প্রতিটি অক্সিজেন শেয়ার ইলেকট্রন সংখ্যা কত? একটা অক্সিজেন, একটা অক্সিজেন। তো ইলেকট্রন ও শেয়ার করছে কয়টা? বোঝো না এই জিনিসটা? এখানে ও ইলেকট্রন মেইনলি কয়টা শেয়ার করছে? প্রত্যেকটা বলছে কি প্রতিটা অক্সিজেন, তার মানে সিঙ্গেল করে বলছে, বলে না যে 2টা অক্সিজেন, 2টা অক্সিজেন যদি শেয়ার কয়টা করছে তাহলে আনসার হয়তো 4টা, কারণ এনে দুগ্গ ও আবার দুগ্গ শেয়ার করছে 4টা, কিন্তু বলছে প্রতিটা মানে এক একটা কয়টা করে শেয়ার করে? 2টা করে, 2টা করে শেয়ার করছে, 2টা করে। দেখছো কতটা ইউনিক কোশ্চেন ভাইয়া তোমাদের কিন্তু করবে। তৃতীয় পর্যায়ে 16 নং শ্রেণীর অবস্থায় যোজ্যতা সর্বোচ্চ কতটা বিজোড় ইলেকট্রন থাকে? আচ্ছা এই যে কোশ্চেনটা তুমি দেখো, এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি দেখো তৃতীয় পর্যায়ে 16 নং শ্রেণীর পর্যায় নাম্বার 3, শ্রেণী মানে কিন্তু গ্রুপ বুঝাইছে, এটা পর্যায় সারি নিয়ে কথা বলছে। মৌলটির উত্তেজিত অবস্থা যোজ্যতা শক্তি স্তরে সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকে? মানে এটা মেইনলি সালফার হবে ভাইয়া। তুমি জানো গ্রুপ এবং পর্যায় কীভাবে বের করে, রিফাত ভাই কিন্তু সেগুলো তোমাকে কিন্তু শিখাইছে। এটা কিন্তু ভাইয়া তোমার সালফার 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 সালফারে কিন্তু কথা বলছে। এখন সালফারের পারমাণবিক সংখ্যা আমরা জানি কিন্তু 16। এটা ভাইয়া তোমার 4র্থ অধ্যায় এবং 3য় অধ্যায় আমি শিখাইছি, সেখান থেকে তুমি দেখে নিও। ঠিক আছে, সেখান থেকে ভাইয়া তুমি দেখে নিও, বা তোমাদের কিন্তু আমি শিখাই দেবো, কোনো সমস্যা নেই। এখানে আমাদের আনসার আসবে কিন্তু তোমার 6 আসবে। ওকে, তারপর দেখো ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে? তাহলে ফ্লোরিন কত? 9 না, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা 2 4 2 2 4 5 6 আর এই একটা, এই কটাই কিন্তু বসবে ফ্লোরিনের ক্ষেত্রে। হ্যাঁ,
কয় জোড়া মুক্তজোর আছে? মুক্তজোর আছে কয় জোড়া, মানে দুইটা মিললে এক জোড়া, একটা দুইটা তিনটা। তা আমাদের আনসার আসবে কিন্তু তোমার 3 জোড়া আসার কথা, 3 জোড়া আসার কথা। হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু তোমার 3 জোড়া কিন্তু আসার কথা। কিন্তু ফ্লোরিন অণুতে, ও আচ্ছা, এখানে কিন্তু কোশ্চেন করছে এই জিনিসটা, ফ্লোরিন অণুতে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যদি বলতো শুধু ফ্লোরিনে, তাহলে অ্যান্সার হইতো কিন্তু 3 জোড়া। ফ্লোরিন অণু, অণু মানে কি F2 আকারে থাকে, কখনো সিঙ্গেল থাকে না। তাহলে একটা ফ্লোরিনে যদি তিনটা তোমার হচ্ছে মুক্ত জোর থাকে, তাহলে F2 মানে দুইটা থাকবে করা, 3 দ্বিগুণে 6 জোড়া, বুঝছো? এরকম আরও একটা ফ্লোরিন অণু বললে এরকম আরও একটা ফ্লোরিন কিন্তু এরকম কাজ করবে। আমি বুঝিতে পারছি ভাইয়া, বুঝছো? তুমি জিনিসটা কিন্তু ক্লিয়ারলি বুঝছো? আচ্ছা, যদি তুমি বোঝো, পরে দেখো নাইট্রোজেনের একটি অণুতে কয়টা বন্ধন জোর ইলেকট্রন থাকে? নাইট্রোজেনের একটি অণুতে, ভাইয়া তুমি চিন্তা করো, নাইট্রোজেনের পারমাণবিক 7, প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কাটা 5টা, 2 4 এই 5, এটা না? একটা অণুতে, অণুর কথা বললে N2 কখনো সিঙ্গেল থাকে না। আমি বুঝতে পারছি, কখনো সিঙ্গেল থাকে নয়াকারে না। এখন তুমি চিন্তা করো যে আরও একটা নাইট্রোজেন আসবে, তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরেরটা কাটা 7টা, তাহলে 2 4 6 এই যে 7। এখন তুমি দেখো হিসাব করে দেখো কয়টা বন্ধন জোড়ে ইলেকট্রন থাকে। বন্ধন এখানে গঠন করে কয়টা, কয়জনে করে ভাইয়া? দেখো হিসাব করো, 1 2 3 4 5 6, 6টা না? 6টা বন্ধন হয় না, মানে কি 6টা না? তাহলে কতটি বন্ধন জোর? যখনই বলবে বন্ধন জোর, আমরা পাইছি কিন্তু তোমার 6টা পাইছি, ঠিক আছে? তো বলছে এখন আমাদের, তুমি চিন্তা করো যে নাইট্রোজেনের একটি অণু হয়েছে একটা, তাহলে এটার অর্ধেক হইলে তোমার হবে 3টা, তাহলে আমাদের অ্যান্সার আসবে কিন্তু তোমার 3টা। একটু ইউনিক কোশ্চেন কিন্তু করছে, বুঝছো আমার কথা? বুঝছো? একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, পরে দেখো কোনটিতে 3 বন্ধন? ভাইয়া নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যেই কিন্তু 3 বন্ধন থাকে, N2 রাজশাহী বোর্ডে আসছে, এটা আমাদের কিন্তু ভাইয়া ডান। কোন অণুতে দ্বিবন্ধন কিছু থাকে? হাইড্রোজেনের মধ্যে সিঙ্গেল বন্ধন থাকে, এটা 3 বন্ধন থাকে, এটা দ্বিবন্ধন থাকে। আর ক্লোরিনের মধ্যে সিঙ্গেল বন্ধন থাকে, এটা আমি তোমাকে একটু আগে কিন্তু দেখাইছি না? আচ্ছা, তারপর দেখো কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? ভাই আমরা কিন্তু জানি আয়নিক যৌগের ভিতরে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে বেশি থাকে, সমযোজী যৌগের ভিতরে ভ্যান ডার ওয়ালস শক্তি কম থাকে। এখন তুমি আনসার দাও, ইথানল, কর্পূর, ন্যাপথালিন, কার্বন ডাইঅক্সাইড, বলো ভাইয়া, তুমি বলো, অ্যান্সার দাও, এটা অ্যান্সার দাও ভাইয়া, তুমি দিবা, বলো যে কোনটার ভিতরে সবচেয়ে শক্তি কিন্তু কম থাকে, কোনটার ভিতরে? এখন শোনো ভাই, আমি তোমাকে বলি যে এখানে কিছু একটা বিষয় আছে ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে, এই অংশটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা কিন্তু তোমার পরীক্ষাতে আসবে। ভ্যান ডার ওয়ালসের ক্ষেত্রে এই অংশটা ভাইয়া তোমার পরীক্ষাতে আসবে, মোস্ট ইম্পর্টেন্ট। যেমন আমি তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাই আমি এখানে কি বোঝাতে চাচ্ছি। যেমন ভ্যান ডার ওয়ালস বলটা, যে বলটা, এটার কিন্তু সর্বোচ্চ থাকে, সবচেয়ে বেশি থাকে, যেটাকে আমরা বলতে পারি সর্বোচ্চ। তারপর আসে কিন্তু মাঝারি, তারপরে সবচেয়ে কম থাকে। যেমন ফর এক্সাম্পল এই S8 মানে সালফার, আয়োডিন, এই কার্বন 10টা, হাইড্রোজেন 8টা, কে বলতে পারবো এটা কি? আনসার দাও। এটাকে বলা হয় কঠিন সমযোজী অণু। ওগুলো হচ্ছে কিন্তু কঠিন সমযোজী অণু। কঠিন সমযোজী অণু মুখস্থ করো, কোনগুলো সবচেয়ে বেশি থাকে? সালফার থাকে, আয়োডিন থাকে, C8, এটা মুখস্থ করবা। কার্বন 10টা, হাইড্রোজেন 8টা, কার্বন 10টা, হাইড্রোজেন 8টা, কার্বন 10টা, হাইড্রোজেন 8টা, কার্বন 10টা, হাইড্রোজেন 8টা। একটু তুমি মুখস্থ করো, যেটা সর্বোচ্চ কিন্তু থাকে এই কয়টায়। ওকে, তারপর মাঝারি থাকে কিন্তু তরল সমযোজী অণুতে, কিন্তু ভাই তোমার থাকে। যেমন কি আছে? যেমন পানি আছে, H2O, তারপর কি C2H5OH, এইটাই C2H5OH, এই কিন্তু মাঝারি। তারপরে কিন্তু কম থাকে গ্যাসীয় সমযোজী অণু, সবগুলো সমযোজী, গ্যাসীয় সমযোজী অণু। একটু ভাইয়া তোমার মুখস্থ করতে হবে এগুলা। যেমন কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে,
তারপর NH3 অ্যামোনিয়া আছে, অক্সিজেন আছে। টানা মুখস্থ ভাইয়া, টানা মুখস্থ, টানা মুখস্থ। তোমাকে 2 মিনিট সময় দিলাম, তুমি পড়ো। তোমাকে আমি 2 মিনিট সময় দিলাম, কারণ এগুলো থেকে বিগত বছরের কোশ্চেন আসছে এবং আসবে, যে ভ্যান ডার ওয়ালস বল কার কম কার বেশি, এখান থেকে কোশ্চেন আসবে। আমার কথা বুঝছো? একটু ভাইয়া তোমরা কষ্ট হইলো, আমি জানি তোমার অনেক কষ্ট হবে ভাইয়া, কিন্তু তোমার তারপর একটু পড়তে হবে। হ্যাঁ, একটু পড়ো। আমি জানি তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তারপর ভাইয়া কী করতে হবে, তোমার একটু পড়তে হবে। পড়ো, সবাই পড়ো, পড়তে গিয়ে পড়ো, ঠিক আছে? আচ্ছা, তোমরা পড়ছো? তাহলে এখন তুমি চিন্তা করো, যদি বলে যে ভ্যান ডার ওয়ালস বল কার কম, ধরো সর্বোচ্চ থেকে একটা দিল, মাঝারি থেকে একটা দিল, কম থেকে একটা দিল, তাহলে অবশ্যই তাহলে এই কম যে গ্রুপ সেখানে কিন্তু হবে কম আছে কি কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া আর অক্সিজেন। তাহলে তুমি চিন্তা করো, বলছে কি কোন যোগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম? এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড আছে, দেখছো কার্বন ডাইঅক্সাইড আছে। এগুলা কিন্তু নিয়ে বিগত বছরে বহুত এমসিকিউ আছে। ডান। এবার আসছে কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 10, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে? তবে এখানে আর একটা এমসিকিউ রাখা হচ্ছিল যে কোনটা বৃহৎ অণু গঠন করে, যেমন সিলিকন ডাইঅক্সাইড ভাইয়া, এটা বৃহৎ অণু গঠন করে থাকে, এটা মাথায় রাখবা, বৃহৎ অণু গঠন করে, একেবারে মাথার মগজে গঠন করে, সেট করে নাও ভাইয়া, এটা কিন্তু বৃহৎ মানে বড় সড়ো অণু গঠন করে থাকে। তুমি বলবো যে ভাইয়া কীরকম? আমরা যদি চিন্তা করি ভাইয়া, একটা সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। তার মানে ওর হাত কয়টা আছে ভাইয়া? 4টা। মানে সর্ববাহিরে কিন্তু 4টা ইলেকট্রন আছে। ওই 4টা ইলেকট্রন হয় ও কাউকে দিবে, না হয় কারো কাছ থেকে 4টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করবে। তার মানে ওর কিন্তু হাত 4টা। এই যে এই একটা অক্সিজেনের হাত কয়টা? সর্ববাহিরে কিন্তু 6টা আছে, অষ্টক পূরণ করে 2টা, তাই এই 2টা। তাই এই সিলিকন আবার ওর কিন্তু 4টা। আবার এই তোমার হচ্ছে কিন্তু এটা আমি সৃজনশীলে তোমাদের ইনশাল্লাহ দেখাই দেবো, অনেক সৃজনশীলে তোমাকে ইনশাল্লাহ আমি দেখাই দেবো, অনেক, বুঝছো? তো এইভাবে কিন্তু এটা কিন্তু বড় সড়ো একটা অণু গঠন করে থাকে, এটা একটু মাথায় রাখবা, বড় সড়ো। এই যে অক্সিজেন, তারপর এই সিলিকন, এই যে 4টা হাত, ঠিক আছে? আবার এই অক্সিজেন, তারপর এন অক্সিজেন, এই যে সিলিকন, ওরা কিন্তু তোমার 4টা হাত আছে। আচ্ছা, এখানে মনে হয় একটু মিস্টেক, আমার কি হয়েছে মিস্টেক ভাইয়া? না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কারণ অক্সিজেন তো 2টা হাতই আছে, তাহলে এই হাতটা কিন্তু এখানে হবে না। ওকে, এটা কিন্তু তোমার সিলিকন, এই সিলিকন কিন্তু সবচেয়ে বড় অণু গঠন করে থাকে। তোমরা যদি সিলিকনের স্ট্রাকচারটা দেখো, আমি সৃজনশীলে দেখাই দেবো, মানে কোনো সমস্যা নাই। এবার আসছে কিন্তু টাইপ নাম্বার 10, সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া, টাইপ নাম্বার 10 ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন। এখান থেকে কোশ্চেন ভাইয়া ফিক্সড। সমযোজী কোনটা, তারপর আয়নিক কোনটা, তারপর পোলার সমযোজী কোনটা, অপোলার কোনটা, এগুলো আসবে। আমি তোমাকে একটা লিস্ট দিচ্ছি, এটা মুখস্থ করলে তুমি এখান থেকে যতগুলো আছে সবগুলো তুমি মুখস্থ করতে মানে পারবা, সবগুলো পারবা। এই লিস্টটা একটু তুমি মাথায় রাখবা। হ্যাঁ, ধরো আমাদের আগে জানতে হবে ভাইয়া আয়নিক যৌগ কোনগুলা, আয়নিক কোনগুলা। তুমি বলবা ভাইয়া যেগুলো আসলে ইলেকট্রনের আদান প্রদান করে থাকে, ঠিক আছে, তোমার কথা মানছি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা আয়নিক যৌগ। সোডিয়াম, আগে সোডিয়াম দিয়ে করি ক্লোরিন, তারপর পটাশিয়াম দিয়া পটাশিয়াম ক্লোরিন, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরিন, আগে ক্লোরিনের খেলাগুলো শেষ করি। তারপর ক্যালসিয়াম ক্লোরিন Cl2, তারপর লিথিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কিন্তু আয়রন ক্লোরাইড, একটা হচ্ছে তোমার আয়রন ডাইক্লোরাইড, আর একটা হচ্ছে আয়রন ট্রাইক্লোরাইড, ঠিক আছে? তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর HCl, এগুলো লিখে দিচ্ছি লিস্ট। তারপর KNO3, তারপর সোডিয়াম F, এগুলো মুখস্থ করা লাগবে, আসবে। এগুলো ছাড়া তুমি চলতে পারবে না। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তারপর K2SO4, এই যে জিনিসগুলো, এতগুলো হয়েছে আয়নিক যৌগ। টানা মুখস্থ চাই, কারণ এখন যে টাইপটা দেখাচ্ছি এগুলো সবই এগুলো, আমার করান লাগবে না, তুমি এমনিতেই পারবা যদি এগুলো পারো, আমি দাগাই দেবো না, কোনো সমস্যা নেই। তো এটা গেল আয়নিক, যেগুলো তোমার পানিতে দ্রবীভূত হয়, এগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয়। এবার আসছে কিন্তু পোলার সমযোজী, পোলার সমযোজী, এগুলো আবার কোনগুলো? তোমাকে আমি একটা লিস্ট দিচ্ছি, এই লিস্টটা মুখস্থ করাই লাগবে ভাইয়া। যেমন ফর এক্সাম্পল C2H5OH, এটা। তারপর হচ্ছে কিন্তু CH3COOH, জৈব যৌগের ক্লাস দেখছি আমার, হ্যাঁ সামনে নিব অনেক, কোনো সমস্যা নাই। এইটা, এই 3টা, এটা হচ্ছে পোলার সমযোজী। এই 3টা দেখো, এই আয়নিক এবং পোলার সমযোজী, এই যে দেখো এই আয়নিক এবং পোলার সমযোজী, এরা পানিতে দ্রবীভূত হয়। পানিতে কি হয় ভাইয়া? দ্রবণীয়, পানিতে দ্রবণীয় কিন্তু এই আয়নিক যৌগগুলো এবং পোলার সমযোজীগুলো। এখন আসি অদ্রবণীয়, যেগুলো পানিতে অদ্রবণীয়। যেমন পানিতে অদ্রবণীয় হচ্ছে অপোলার সমযোজীগুলো, অপোলার যে সমযোজী যেগুলো আছে না সেগুলা অপোলার সমযোজী, একটু মুখস্থ রাখতে হবে। অপোলার সমযোজী
আর যেমন অপোলার সমাজে যেমন কার্বন, এই ক্লোরিন থাকবে কিন্তু 4টা, এই কার্বন টেট্রাক্লোরাইড, তারপর সিলিকন টেট্রাক্লোরাইড, মনোডাই ট্রাইটেট্রা টেট্রাক্লোরাইড, তারপর সিলিকন ডাইঅক্সাইড, এইমাত্র যে গঠনটা দেখাইলাম, তারপর C6H12, হ্যাঁ বেঞ্জিনের ক্ষেত্রে আসছে, তারপর CH3 বন্ড ও বন্ড CH3, এটা মাথায় রাখবা, তারপর CH4 মিথেন, তারপর সি এই কার্বন 10টা, হাইড্রোজেন 8টা, এভাবে তোমাকে মুখস্থ করতে বলছে। এই অপরা সমাজী। তারপর আসছে কিন্তু আয়নিক আছে, যেমন ওখানেও আয়নিক এখানেও আয়নিক আছে, কিন্তু এই আয়নিকগুলো যেগুলো পানিতে দ্রবীভূত হয় না বা অদ্রবণীয় আমরা যেটাকে বলতে পারি, যেমন সিলভার ক্লোরাইড মোস্ট ইম্পর্টেন্ট, এটা পানিতে দ্রবীভূত হইবে না, জীবনও না। তারপর সিলভার আয়োডাইড জীবনও পানিতে দ্রবীভূত হইবে না। ভেরিলিয়াম সালফেট জীবনও পানিতে দ্রবীভূত হইবে না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জীবনেও পানিতে দ্রবীভূত হইবে না। তো এই দুইজন কিন্তু পানিতে অদ্রবণীয়, লেখো পানিতে অদ্রবণীয়, অদ্রবণীয়, একটু মাথা রাখা, পানিতে অদ্রবণীয় মোস্ট ইম্পর্টেন্ট। এগুলা তুমি ক্লাসটা থামাইয়া ঠান্ডা মাথায় তুমি যদি পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ এখানে যতগুলো MCকিউ তুমি সবগুলো করতে পারবা। কোনটা পানিতে অদ্রবণীয় তুমি যদি নাই জানো, তাহলে তুমি কেমনে পারবা? বোর্ডে আছে যেগুলো 25 কোশ্চেন, কোন যেগুলো পানিতে অদ্রবণীয় তুমি যদি নাই জানো, কেমনে পাইয়া তুমি পারবা? কেমনে তুমি পারবা বলো, কেমনে পারবা? এই যে সোডিয়াম ক্লোরাইড মোস্ট ইম্পর্টেন্ট, এটা আয়নিক, এটা পানিতে দ্রবীভূত হয়। তো কোনটা পানিতে দ্রবীভূত হয়, কোনটা পানিতে দ্রবীভূত হয় না, এটা ভাইয়া তোমার ভাইয়া মুখস্থ করতে হবে। তুমি ক্লাসটা থামাও, তুমি যখনই আমার এই ক্লাসটা দেখো না কেন, ক্লাসটা থামাইয়া 10 মিনিট টানা পড়বা। 10 মিনিট পড়তে হইবে তোমার, না পড়লে তুমি এখান থেকে MCকিউ তোমার মিস যাইবে, পরীক্ষাতে আসবে ঠিকই, তুমি পারবা না। এবার পড়ার পর তারপর তুমি বিগত বছরটা আমি দেখাই দেবো না, এগুলো সবগুলো ভাই তুমি পারবা, আমি প্রত্যেকটা দেখাই দেবো, প্রত্যেকটা যে কোনটা পানিতে দ্রবীভূত, কোনটা পানিতে দ্রবীভূত হয় না, এই সবগুলো আমি তোমাদের ইনশাল্লাহ। এই টাইপটা সবচেয়ে বড় একটা টাইপ। তো এটা আর বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ অপরিবাহী জিনিসটা কি? হ্যাঁ, যেখানে তোমার হচ্ছে কিন্তু এই আধান থাকে, যেমন প্লাস মাইনাস কিন্তু থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু তোমার বিদ্যুতের পরিবহন হয়ে থাকে। এটা আমি বেসিকে বেশি শিখাইছি, এছাড়া আমি সৃজনশীল তোমাদের দেখাই দেবো, কোনো সমস্যা নেই। ওকে, টাইপ নাম্বার 10 আমাদের ডান। টাইপ নাম্বার 11 মানে কি তোমরা দেখবা এই চ্যাপ্টারের শেষের দিকে তোমরা যদি একটু খেয়াল করো, ধাতব বন্ধন নিয়ে কিন্তু কথা বলছে, মোস্ট ইম্পর্টেন্ট ধাতব বন্ধন, খুবই মজার, আমি বেসিকে শিখাইছি, ভালো করে দেখবা। এছাড়া আমি সৃজনশীল দেখাই দেবো অনেক। কোনটিতে সঞ্চরণশীল ইনস্ট্রুমেন্ট থাকে, এটা হচ্ছে গ্রাফাইটে, এককাল মুখস্থ, ডানা মুখস্থ, রাজশাহী বোর্ডে আসতেই পারে, এটা হচ্ছে কিন্তু গ্রাফাইটে। ওকে, কোনটি তড়িৎ পরিবহন করে না ভাইয়া? জীবনে এই যে দেখো, অ্যালুমিনিয়াম তড়িৎ পরিবহন করে থাকে, সিলভার করে, গ্রাফাইট করে, কিন্তু ডায়মন্ড জীবনে তড়িৎ পরিবহন করে না, জীবনেও না, ওর 14 গোষ্ঠী উল্লায় গেল কিন্তু করবে না। ওকে, টাইপ নাম্বার 12 ভাইয়া, টাইপ নাম্বার 12টা হচ্ছে কিন্তু বহুপদী, আমি এগুলো তাকাই দেবো, অর্থাৎ পুরো চ্যাপ্টারটা, এই যে প্রথম টাইপ থেকে এই টাইপ পর্যন্ত 11 পর্যন্ত যে তুমি পড়ছো, সেগুলা এখন তুমি পড়বা মিক্স করে। হ্যাঁ, হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে পোলারিটি আছে, রাইট, এটার মধ্যে পোলারিটি আছে, 2 নিয়ম মেনে চলে, রাইট, কারণ এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে অন্য লাগে, মানে হচ্ছে কিন্তু তোমার 2 নিয়ম মেনে চলে। পানিতে কিন্তু এটা দ্রবণীয়। তা আমাদের আনসার কিন্তু ভাইয়া তোমার 3টা, কারণ তুমি 3টা একটু করে দেখতে পারো, 3টাই কিন্তু ভাইয়া আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, তারপর দেখো এই PCl5 যোগে খুব ইম্পর্টেন্ট, বন্ধন জোড় ইলেকট্রন আছে 5টা, কথা সত্য, কারণ ফসফরাসের বাইরে আছে 5টা, ক্লোরিনেও আসছে 5টা, তার মানে 5টা মোটামুটি বন্ধন জোড় এখানে 5টা হয়েছে। অষ্টক নিয়মের ব্যতিক্রম করছে, কারণ ওখানে যদি হিসাব করো ওখানে 10টা হইবে, ওখানে মানে বেশি হইব। তারপর কেন্দ্রীয় পরমাণু হইবে কিন্তু পি, কেন্দ্রীয় পরমাণু হয়তো বা এখানে ফসফরাস পিটা হবে, এটা হয়তো বা ভুলে এখানে দেয় না, কেন্দ্রীয় পরমাণু পি হবে। আমাদের আনসার কিন্তু ভাইয়া 3টা। যেমন তুমি বলো ভাইয়া অষ্টক নিয়মের ব্যতিক্রম করছে কেন বা কিভাবে, আমি তোমাকে একটু বুঝাইয়া বলি, তুমি সিম্পলি একটু চিন্তা করো, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন এটা ধরো ফসফরাস, প্রথম কক্ষপথে 2টা, পারটায় কত, এই জায়গাটা 8 আর 2 10, পারটায় কত, 5টা না, 2টা 3টা 4টা, এই 5টা। যেমন ধরো এখানে একটা ক্লোরিন আসলো, এই একটা, এখানে একটা ক্লোরিন আসলো, এই একটা মানে একটা ক্লোরিন একটা মানে শেয়ার করবে, এখানে এখানে আর একটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে আর একটা ক্লোরিন আসলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই ক্লোরিন, প্রত্যেকটা ক্লোরিন। এখন তুমি দেখো, এখন তুমি ইলেকট্রন হিসাব করো, অষ্টকের ব্যতিক্রম 2 4 6 8 10, খেয়াল করছো 10টা হয়েছে এনে। আমরা জানি অষ্টক পূরণ করার জন্য 8টা ইলেকট্রন লাগে, কিন্তু এখন তোমার ইলেকট্রন তুমি পাইছো 10টা, এটা তোমার হচ্ছে অষ্টক নিয়মের সম্পূর্ণ ব্যতিক্রম। ক্লিয়ার? আমার কথা বুঝছো? খুবই ইম্পর্টেন্ট। দেখো পোলার যৌগ কোনগুলা, তুমি বলো পোলার যৌগ কোনগুলা, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। যেমন পানি পোলার একটা যৌগ, হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে CH3 CH2 OH, 3টা আমাদের আনসার। তুমি রিচার্জ করে দেখতে পারো। তো আমি কিন্তু এগুলো প্রত্যেকটা ভাইয়া দেখাই দেবো ইনশাল্লাহ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো তুমি বাদ দিতে পারবা না, আমি সবগুলা কিন্তু ইনশাল্লাহ দেখাই দেবো, ঠিক আছে? এগুলো তুমি পারবা আনে,
তুমি একটু ঠান্ডা মাথায় ভাইয়া পড়বা, এর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। এরপর আসছে কিন্তু ভাইয়া এই গেল আমাদের এমসিকিউ পঞ্চম অধ্যায়, যা এমসিকিউ যেগুলো আসবে সেগুলোই পড়াই দিচ্ছি তোমাদের। এখন আসি টাইপ ভিত্তিক সৃজনশীল। তো আমি এই টাইপ ভিত্তিক সৃজনশীল একটাও আমি করাবো না। দেখো তুমি টাইপ 1 আমি যেটা রাখছি সোডিয়াম অক্সাইডের আয়নিক বন্ধন, আমি সৃজনশীল এখনই দেখাচ্ছি, আয়নিক বন্ধন গঠন। তারপর আসছে কিন্তু টাইপ 2তে অক্সিজেন, সোডিয়াম সালফার এবং ক্যালসিয়াম মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম, যেটা চতুর্থ অধ্যায়ের পড়া, ঠিক আছে, এটা আমি তোমাদের করাচ্ছি না। তারপর দেখো টাইপ 3তে হাইড্রোজেন সালফার যৌগ, ইলেকট্রন বিন্যাস, দ্বিত্ব এবং অষ্টকের নিয়ম, এটা এখন আমি করাবো না, মানে সৃজনশীলে আমি করাবো, সেখানে আমি তোমাদের দেখাই দেবো। কিন্তু এগুলো টাইপ। কপার মৌলটির স্ফটিক গঠন আমি সৃজনশীলে দেখাবো তোমাদের, এটা 4 নম্বর টাইপ। 5 নম্বর টাইপ এই যে দেখো, এটা মনে হয় একটু ভুল আসছে ভাইয়া, এখানে হয়তোবা একটা মিস্টেক আসছে, এখানে একটা মিস্টেক আসছে তোমার। এর মধ্যে কোনটি পোলার দ্রাবকে দ্রবণীয়, এটাও আমি করবো না, এটা আমি তোমাদের সৃজনশীলে দেখাবো। এরপর দেখো সোডিয়াম এবং পটাশিয়াম মৌল দুটির দ্বারা যৌগ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট ব্যাখ্যা করো। আমরা জানি আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, সমযোজী যৌগগুলোর কিন্তু ভাইয়া কম। আমি তোমাদের সৃজনশীল এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই 6টা টাইপ। এখন তুমি দেখবা ভাইয়া টপ সিকিউ যেগুলো বিগত বছরে কিন্তু আসবে, তুমি সেইগুলো কিন্তু এখন তোমাকে আমি দেখাবো, যেগুলো দাখিল পরীক্ষাতে আসছে এবং সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। ওকে, তোমরা একটু সেই ক্লাসটা একটু দেখাবে। তবে আমি এগুলো দেখানোর আগে তোমাদের আমি একটু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করি যে কী কী ইম্পর্টেন্ট, এবং এইখানে আমি যতগুলো সৃজনশীল দিয়েছি ভাইয়া মনে রাখবা এগুলাই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, এর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসবে না, এর বাইরে থেকে ভাইয়া কোশ্চেন আসবে না, এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ পাবা। ওখানে আমি যে 6টা টাইপের সৃজনশীলের কথা বলছি ওগুলো টাইপ ভিত্তিক সৃজনশীল, ওগুলো আমি সৃজনশীলে করাই দেবো, ওগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবা। এখন আসি ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন কি, যেমন চিন্তা করো রাসায়নিক বন্ধন সৃষ্টির কারণ কি, তারপর আয়নিক যৌগের গলনাঙ্ক অধিক কেন, সিম্পল জিনিস ভাই। আয়নিক যৌগের ভিতরে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আছে, এটা তোমরা কিন্তু জানো। এখানে চার্জ, যাদের ভিতরে চার্জ আছে ভাই ওদের এমনিতেই শক্তি বেশি, এবং ওদের শক্তি বেশি তার মানে ওদের গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক অনেক বেশি, ঠিক আছে। সমযোজী যৌগগুলো নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন, ওদের ভিতরে আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক চার্জ বা কোনোটাই নাই, এই জন্য মানে ওদের ভিতরে দুর্বল ভ্যান্ডারওয়াল শক্তি কাজ করে, এগুলো আমি শিখাইছি। আয়নিক যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন, ভাইয়া তুমি এগুলো পড়তে পারবা না, এই বন্ধনজন এগুলো পড়তে পারবা না, এগুলো আমি তোমাদের ভাইয়া শিখাই দিছি, তুমি এগুলো আমি বেসিকে শিখাই দিচ্ছি। এইটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড অণুর আকৃতি সরলরৈখিক হলো, পানির অণুর আকৃতি এরকম আকৃতির হয় কেন, এরকম টাইপের হয় কেন, এটা আমি তোমাকে বেসিকে ভাইয়া দেখাই দিছি, বেসিকে। কারণ কি তুমি চিন্তা করো ভাইয়া, আমরা জানি পানির ভিতরে এই যে দেখো H2O, তাই না, অক্সিজেন এখানে আর হাইড্রোজেন কয়টা ভাইয়া 2টা। আমরা জানি অক্সিজেনের সর্ববাহিরে কয়টা ইলেকট্রন থাকে, 6টা। তাহলে এই দিলাম 2, এই 2 4, বাকি থাকে আর দুগ্গা এন একটা, আর হাইড্রোজেনের বাইরে থাকে এক দেখো অক্সিজেন কিন্তু অষ্টক পূর্ণ করছে, 2 4 6 এই 8, হাইড্রোজেন কিন্তু দ্বিত্ব কিন্তু হয়েছে না। আচ্ছা, মজার ব্যাপার কি জানো, বলছে কি এই আকৃতিটা এরকম কেন হয়েছে ভাইয়া, এর কারণ হচ্ছে কিন্তু যে যার এক জোড়া বন্ধন করণে ব্যবহৃত, 2 জোড়া অব্যবহৃত হয়েছে, যে চাপ, এখানে চাপের একটা জিনিস কিন্তু বলছে, এখানে এই পুরো জিনিসটা একটু তুমি পড়বা, এই জিনিসটা একটু তুমি পড়ো, এই জিনিসটা পড়লে তুমি একেবারে পুরো ক্লিয়ারলি বুঝতে পারবা। এছাড়া বেসিক ক্লাস আমার দেখছো, তোমরা জানো। এছাড়াও তুমি বইয়ের একটু হেল্প নিতে পারো, এই অংশটা কিন্তু বইয়ে সুন্দরভাবে আলোচনা করছে। আশা করছি তোমরা এগুলো পারবা, কারণ এগুলো পড়ানো জিনিস, বারবার কি আর পড়ানো যায় বলো। কয়ের জন্য তোমার কোনগুলো পড়তে হবে তুমি সেগুলো দেখো, এই যে দেখো এগুলো কিন্তু জ্ঞানমূলকের জন্য ভাইয়া, তোমার এগুলো পড়তে হবে। 2 এর নিয়ম কি, তারপর ধাতব বন্ধন কি, তারপর হচ্ছে কিন্তু পারমাণবিক শেষ কি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে যেটাকে আমরা বলতে পারি পারমাণবিক শ্বাস, যেটা এই জিনিসটা কি, তারপর হচ্ছে প্রতীক কি, ভ্যান্ডারওয়ালস কি, মুক্তজোড় কি, যোজতা ইলেকট্রন কি, যোজনী কি, যৌগমূলক কি, রাসায়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন, সুপ্ত যোজনী, আসবি মাস্ট। তো এইগুলা এই পুরোটার PDF আমি ইনশাল্লাহ কিন্তু দিয়ে দেবো অনেক। তো এই ছিল কিন্তু আমাদের অল ওভার, তুমি এখন সৃজনশীল ক্লাসটা দেখো তাহলে আরও পুরো ক্লিয়ার কিন্তু তুমি বুঝতে পারবা। ওকে, তো এই ছিল আমাদের পুরো চ্যাপ্টারটা। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে, আল্লাহ হাফেজ।